কাল থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল ড্রাইভার। স্কুটিতে একটা মেয়ে আমার। ওর যদি কিছু হয় তাহলে তোমার কি হবে বুঝতেই পারছো। আমি কি করতে পারি তা তো ভালো করে জানো। জি স্যার, জানি। ইনশাল্লাহ আমার দ্বারা কোনো ভুল হবে না। গুড, তাহলে কাল সকালে এই অ্যাড্রেসে চলে এসো। ওকে স্যার, আসি তাহলে। হুম। সত্যি, ভাগ্যের উপর নাকি আস্থা রাখলে তা কখনো বিফল হয় না। ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। একটা কাজে খুব প্রয়োজন ছিল, অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে একদিন চায়ের দোকানে বসে যখন খবরের পাতায় চাকরি খুঁজতেছিলাম, ঠিক তখনই খবরের পাতায় এক কোণে আমার চোখ আটকে যায়। ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যান জনাব আশরাফুল ইসলামের একজন ড্রাইভার লাগবে। বেতন মোটামুটি ভালো অঙ্কেরই ছিল। আমি আর কিছু না ভেবেই সোজা অ্যাপ্লাই করে বসি। আল্লাহ আল্লাহ করতে করতেই চাকরিটা হয়ে যায়। তবে চাকরিটা হওয়ার জন্য আমাকে অবশ্য অনেক পরীক্ষাও দিতে হয়েছে। আমার ড্রাইভিং স্কিল দেখে আশরাফুল ইসলাম মুগ্ধ হয়েছিলেন। একমাত্র আমার ড্রাইভিং স্কিলের জন্যই ৩,০০০ জনকে পিছনে ফেলে চাকরিটা পেয়েছি। জয়নিংয়েই ৩০,০০০ টাকা বেতন আমার। আমি তাতে অনেক খুশি। আমার মা বাবা ভাই বোন কেউ নেই, এতিম। তবে আমার একজন দাদি আছে, সেই আমাকে বড় করেছে। তার চিকিৎসার জন্য মূলত এই চাকরিটা। আমি নিজের জন্য কখনো বাঁচি না, নিজেকে নিজে নিয়ে কখনো ভাবি না। আমার সবটা জুড়ে সবসময় অন্যের জন্য, দাদির ভালো চিকিৎসা দেওয়ার জন্য এই চাকরিটা খুব প্রয়োজন ছিল, যেটা ভাগ্যে জুড়ে আমি পেয়েছি। আমি আশরাফুল ইসলামের অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে চলে যাই। ৮০৩ নং কেবিনে আমার দাদি আছে। আমি লিফট দিয়ে সোজা ৮ তলায় চলে যাই। লিফট থেকে বের হয়ে হাতের ডান পাশের কেবিনটায় আমার দাদি আছে। আমি দেরি না করে ভিতরে ঢুকে পড়লাম। দাদি শুয়ে আছে, তার শরীর বেশি ভালো না। আমাকে দেখে তিনি বলে উঠলেন, এসেছে দাদা ভাই? কই ছিলে সকাল থেকে? একবারও দেখিনি। দাদি, একটা চাকরি নিয়েছি তোমাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। তোমার আর কোনো কষ্ট হবে না এখন থেকে। হায় রে ছেলেটা, আর কতদিন অন্যর কথা ভাববি বল? নিজের কথা একটু ভাববি না? আমার তো এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার পেছনে তোর কষ্টের টাকা নষ্ট করবি? দাদি, উল্টাপাল্টা কথা বলো না তো। আমার এই জীবনটা তো তোমারই দেওয়া। তোমার জন্যই তো এত কিছু দেখেছি। মা বাবা দুজনকে না দেখলেও তাদের ভালোবাসা তুমি আমাকে দিয়েছো। অনেক কষ্ট করে নিজের ছেলের মতো করে এত বড় করেছো। রাস্তায় ভিক্ষা করতাম, খাবারের জন্য কান্না করতাম, সেই তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের ভাগের খাবারটা আমাকে খাইয়েছো। কই, তখন তো তুমি নিজের কথা ভাবোনি। তাহলে আজ কেন আমি নিজের কথা ভাববো? আমার সবকিছু তোমার জন্যই, আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমার দাদির চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। আমি দাদির চোখ দুটো মুছে দিই। আমি আমার দাদির হাতটা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আজ তোর বাবা মা তোর কাছে থাকলে তোকে নিয়ে অনেক গল্প করতো রে। আমি দোয়া করি তোর সকল ইচ্ছা যেন পূর্ণ হয়। তুই যেন সারা জীবন সুখে থাকিস। আল্লাহ তোকে ভালো রাখুক। আমি দাদিমা, এখন তুমি রেস্ট নাও, আমি আবার পরে আসবো। কাল থেকে চাকরিতে জয়েন করতে হবে। আমি ফ্রি হলেই তোমার সাথে দেখা করব। চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, সাবধানে থাকিস দাদা ভাই। আচ্ছা, আসি আমি। আমি হাসপাতাল থেকে বেরিয়ে শপিং মলে চলে যাই। চোখের কোণে জমে থাকা জলগুলো, চোখের কোণে আসা জলগুলো গণপরিবেশে আসার আগেই মুছে ফেলি। এই শহরে নোনা জলের কোনো মূল্য নেই, নিতান্তই অভিনয় মনে করে সবাই। এই শহরে যার মন শক্ত পাথরের মতো, সেই বেঁচে থাকে। আমি নিজে নরম পালক থেকে শক্ত পাথরে পরিণত হতে চাই, তাহলে বোধহয় আমি টিকে থাকতে পারবো। কালকে জন্য কিছু নতুন জামা কাপড় কিনে নিই, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন। শপিং শেষ করে বাসায় চলে আসি। একটা 2 রুমের বাসা। আগে এখানে দাদিও আমি থাকতাম, কিন্তু এখন আর এখানে কেউ থাকবে না। দাদি হাসপাতালে ভর্তি, আর আশরাফুল ইসলামের কন্ট্রাক্ট অনুযায়ী আমাকে তাদের বাসায় থাকতে হবে সবসময়, যাতে তার মেয়ে যখন তখন যেখানে যেতে চাইবে তখন সেখানে নিয়ে যেতে পারি, সেটা রাত 2টা হলেও। আমি সব জেনে শুনে চাকরিটা নিয়েছি। আজ 23 তারিখ, আগামী মাসের 1 তারিখে বাসা আমি ছেড়ে দেব। বাসার ছোট ছোট 2টা বিছানা আর কোনো কিছুই নেই, সেগুলো বিক্রি করে দেব। আপাতত জামা কাপড় যা আছে সব গুছিয়ে কালকে যেন রেডি হই, তারপর রান্নাঘরে চলে যাই। দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত নামে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি চা হাতে। রাতের এই আকাশটা আমার খুব প্রিয়। এই বারান্দায় হয়তো এটাই আমার শেষ চা। আমি শুধু অপেক্ষা আছি কালকের। চাটা শেষ করতে আমার ফোনে একজনের কল আসে। তার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি খুব সকাল উঠে সবকিছু নিয়ে আশরাফুল ইসলামের দেওয়া অ্যাড্রেসে চলে যাই। মেইন গেট থেকে ভেতরে ঢুকতেই আমি দেখি বিশাল বড় একটা বাড়ি। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ হয়েছে বাড়িটা বানাতে।
বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা বানানো। আমি আশেপাশে দেখতে দেখতে যখন বাড়িটার দিকে যাচ্ছিলাম, তখন বাগান থেকে আশরাফুল ইসলামের কণ্ঠ ভেসে আসে। রিহাদ, এসেছো? এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তাসনুমা 10টায় ভার্সিটিতে যাবে। তুমি গাড়ি নিয়ে বাইরে থাকবে, আর সাইফুল তোমাকে সব বুঝিয়ে দিবে। সাইফুল, ওকে ওর রুম দেখিয়ে আসো আর সব বুঝিয়ে দিও। ওকে স্যার। সাইফুল চাচা আমাকে নিয়ে ওনার রুমের দিকে আসেন। আস্তে আস্তে আমাকে বলেন, আমি স্যারের পার্সোনাল সেক্রেটারি। এটা তোমার রুম। আজ থেকে তুমি এখানেই থাকবে। আর শোনো তাসনুভা ম্যাম, কিন্তু ও অনেক রাগী স্যারের মতো। কোনো ভুল করা যাবে না, তাহলে চাকরি নট হয়ে যাবে। উনি যা বলবে তাই শুনবে। তোমাকে দেখতে তো বেশ ভদ্র মনে হচ্ছে। এভাবেই থাকবে আশা করি। জি চাচা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলো। আপনি স্যারের সেক্রেটারি কত বছর ধরে? 20 বছর? কেন? না, এমনি। আপনাকে খুব ভালো মনে হচ্ছে। আমার বাবা থাকলে হয়তো আপনার বয়সেরই হতো। বেশ চালাকও দেখছি তুমি। আমাকে পাম দিচ্ছ না? কাজ হবে না, ঠিক মতো কাজ করো, ভালো থাকবে। আচ্ছা। আসি আমি। সাইফুল চাচা চলে যান। বাগানের অপর পাশে ড্রাইভার, চাকর এবং যারা এই বাসায় থেকে কাজ করে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এক রুম করে। আমি আমার আসবাবপত্র রেখে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। বের হয়ে দেখি কে যেন সে খাবার রেখে গেছে। আমি দ্রুত নাস্তা করে সাইফুল চাচার কাছে চলে যাই। আমি একটা কালো প্যান্ট আর টি শার্ট পরেছি, কিছুটা তামিল নায়কের মতোই। ড্রাইভার হিসেবে আলাদা কোনো ড্রেস কোড না থাকায় আমি যাইছে তাই পড়তে পারি। সাইফুল চাচার কাছে এসে আমি সালাম দিই। চাচা আমাকে দেখতে দেখতে সালামের উত্তর দেয়। উনি বলেন, এ দেখি পুরাই নায়ক সেজে বসে আছো। মাশাআল্লাহ, চেহারাও পুরো নায়কের মতো। এই তোমার উদ্দেশ্যটা কি বলো তো? চাচা আমার গাড়ির চাবিটা দিন আর গাড়িটাও চিনিয়ে দিন। আচ্ছা, আসো আমার সাথে। সাইফুল চাচা আমাকে গাড়িটা দেখিয়ে দেয়। BMW নতুন ভার্সন। আমি গাড়িটাতে উঠে আস্তে আস্তে সব বোঝার চেষ্টা করি। সাইফুল চাচা আমাকে সব বুঝিয়ে দেয়। তারপর আমি গাড়ি নিয়ে বাইরে চলে এসে কিছুক্ষণ চালিয়ে ফ্রি হয়ে নিই। এরপর গেটের বাইরে তাসনুভার জন্য অপেক্ষা করি। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। ডাক্তারের সাথে কথা বলে ফোনটা কান থেকে নামাতেই মিষ্টি একটা মেলে কণ্ঠ ভেসে আসে। তবে কণ্ঠ মিষ্টি হলেও কথায় মিশে আছে বিরক্তির ছাপ। এই, কে আপনি? আমার গাড়ির সাথে দাঁড়িয়ে আছেন কেন? আমি পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে। আসলে শুধু একটা মেয়ে না, একটা পরীর মতো মেয়ে। হালকা ব্রাউন কালার করা চুলগুলো পিছনে কোমর পর্যন্ত ছাড়া, পরনে দামি ওয়েস্টার্ন ড্রেস, দুধের মতো ফর্সা গায়ের রং, বড় বড় পাপড়ির আড়ালে মুক্তার মতো মায়াবী চোখ আর গোলাপের মতো নরম মিষ্টি ঠোঁট। এটা নিশ্চিত তাসনুভা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। মুভিতে এরকম নায়িকা দেখেছি, কিন্তু বাস্তবে নিজের চোখের সামনে দেখবো তা কল্পনাও করিনি কখনো। তাসনুভা আমাকে থ মেরে থাকতে দেখে বলে, এই, অ্যান্সার দেন না কেন? কে আপনি? জি না, মানে ম্যাম, আমি আপনার পার্সোনাল ড্রাইভার। আজকে সকালে জয়েন করেছি। এখন থেকে আপনি যেখানে যেতে চাইবেন আমি আপনাকে নিয়ে যাব। উফ বাবা, তাকে নিয়ে আর পারলাম না। সো ডিসকাস্টিং। বললাম আমার কোনো ড্রাইভার লাগবে না, তারপরেও আমার কোনো ফ্রিডম নেই। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকি। তাসনুভা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, কি আমার ড্রাইভার? পোশাকে তো মনে হচ্ছে রাজপুত্র। তা গাড়ি চালাতে পারেন তো নাকি? নাকি জামা কাপড় পরে এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে থাকেন? খোঁজাটা আমার বেশ লাগে, কিন্তু সবটা গেলে নেই। আস্তে করে বললাম, জি ম্যাম পারি, আসুন আপনাকে ভার্সিটি দিয়ে আসি। বলে গাড়ি গেটটা খুলে দিই। তাসনুভা বিরক্তি নিয়ে গাড়িতে উঠে। আমি গাড়ির দরজা লাগিয়ে দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নেই। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসি। সবার প্রথম লুকিং গ্লাসটা এমনভাবে সেট করি যাতে তাসনুভাকে সামনে বসে ভালোভাবে দেখা যায়। তাসনুভা কিছু বলতে গিয়েও বলে না। আমি গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করি। ভার্সিটি আসার মাঝামাঝি পথ অতিক্রম করলে তাসনুভা ফোন বেজে ওঠে। তাসনুভা রিসিভ করে বলে, হ্যাঁ দোস্ত, বল। কি রে, কই তুই? এখনো আসিস না কেন? আরে আমি গাড়িতে চলে আসছি তো, আর একটু পথ আছে। গাড়িতে মানে? তুই চালিয়ে আসছিস? আরে আর বলিস না, বাবা পাগল ছাগল ড্রাইভার রাখছে আজকে থেকে, সেই নিয়ে আসতেছে আমাকে। আচ্ছা, আয় তাড়াতাড়ি। আমি তাসনুভার কথা শুনে চুপ করে বসে থাকি। আমাকে পাগল ছাগল বললো তাসনুভা। আমি ভালোই বুঝতে পেরেছি যে আমাকে ধান ভেঙে খেতে হবে। তাসনুভা রাগীভাবে বলে, এত
আস্তে চালাচ্ছেন কেন? গাড়ি কি চালাতে পারেন না নাকি? দ্রুত চালান, আপনার চেয়ে তো রিক্সা এগিয়ে যাচ্ছে। যত সব রাবিশ লোকজন। আমি খুব কষ্টের একটা কন্ট্রোল করে রাখি আর স্বাভাবিক হয়ে বললাম, ওকে ম্যাম। এরপর শুরু করি আমি গাড়ি চালানো। এত জোরে গাড়ি চালাই যে তাসনুভা ভয়ে কাঁচুমাচু দিয়ে যায়, কিন্তু সেলফ রেসপেক্টের জন্য কিছুই বলে না। মাত্র 5 মিনিটে আমি বাকি পথ পার করে ভার্সিটি চলে যাই। একটা ছোট্ট ড্রিফট দিয়ে আমি গাড়ি পার্ক করি আর নেমে গাড়ির দরজা খুলে দিই তাসনুভার জন্য। তাসনুভা ভয়ে দ্রুত গাড়ি থেকে নামে। বেচারি সেই ভয় পেয়েছে। তাসনুভা রাগীভাবে আমার দিকে তাকায়। আমি মুখে বিজয়ের হাসি দিয়ে তাকিয়ে থাকি। ভার্সিটির বাকিরা আমাদের এরকম এন্ট্রি দেখে তাকিয়ে থাকে। তাসনুভার ফ্রেন্ডরা ওকে দেখে দ্রুত ওর কাছে চলে আসে আর বলে, দোস্ত, এই ড্রেসিং ছেলেটা কে রে? তোর কাজের নাকি? আমাদের সাথে পরিচয় করিয়ে দে না প্লিজ। তাসনুভা আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, সে আমার ড্রাইভার, আমাদের বাসার চাকরের মতোই। সো তাকে এতটা গুরুত্ব দেওয়ার কিচ্ছু নাই। হি ইজ জাস্ট নাথিং। আমি আমার হাত দুটো শক্ত করে মুঠ করে আছি। লজ্জার অপমানে মাথা নিচু হয়ে গেছে। কিছু বলতে পারছে না। আমাকে এখন সব সহ্য করতে হবে, নাহলে দাদির ক্ষতি হয়ে যাবে। তাই আমি রাগ ফেলে দিয়ে সবার দিকে তাকিয়ে একটা মিথ্যা হাসি দেই। সেটা দেখে তাসনুভা অনেক বিরক্ত হয়, কারণ ও ভেবেছিল আমি হয়তো চরম অপমানিত হয়ে এখান থেকে চলে যাব বা রাগারাগি করব। তারপরেও আমার নামে নালিশ করে আমাকে ভাগাবে, কিন্তু তার কিছুই হয়নি। তাই ও অনেক বিরক্ত হয়েছে। তাসনুভা আমাকে বলে, আমার আসা পর্যন্ত এখানেই থাকবেন। এই তোরা আই। তাসনুভা ওর ফ্রেন্ডদের নিয়ে ক্লাসের দিকে চলে যায়, কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে থেকে যায়। আমি চরম অপমানিত হয়েছি। লজ্জানের দিকে ফিরে নিজেকে সবার থেকে আড়াল করছি। হঠাৎ করে একটা মেলি কণ্ঠ আমার কানে ভেসে আসে, অনেক কষ্ট পেয়েছেন তাসনুবার কথায়, তাই না? আমি ঘুরে তাকিয়ে দেখি তাসনুভার একটা ফ্রেন্ড। তাসনুভার মতো বেশ সুন্দরী, তবে অত না। আমি কিছুটা ক্ষিপ্ত থাকায় জোর গলা রাগীভাবে বললাম, এখন আপনি কি অপমান করবেন? তাহলে করুন, আমি শুনবো। ছি ছি, ভুল ভাবছেন। আমি আসলে ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ও ছোটকাল থেকে এমনই। আপনি প্লিজ ওর কথায় রাগ করবেন না। আমি বেশ অবাক হয়ে আর আমার রাগটা পড়ে যায়। আস্তে করে ভদ্রতার সহিত বললাম, সরি, আসলে রাগের মাথায় খারাপ আচরণ করে ফেললাম, আমাকেও ক্ষমা করবেন। না না, কোনো সমস্যা নেই। আমি তাসনুভার বেস্ট ফ্রেন্ড লামিয়া। আপনি? আমি রিহাত, ওনার পার্সোনাল ড্রাইভার, কিংবা ওনাদের বাসায় চাকরও বলতে পারেন। প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, ও বুঝে না এগুলো। জি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজ আমি আসি। আচ্ছা। লামিয়া চলে গেলে আমি একটা দীর্ঘশ্বাস নিই। আমি মনে মনে বললাম, লামিয়া মেয়েটা নিঃসন্দেহে ভালো একটা মেয়ে, কিন্তু তাসনুভা, ওর অনেকই দিমাগ, অনেক অহংকার। এর কারণে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গিয়েছে। না, এর সাথে বেশি মেলা যাবে না। আমাকে শুধু আমার কাজ করতে হবে। ধনীদের মেয়েরা কখনোই ভালো হয় না। তাসনুভার ক্লাসে লামিয়াকে আসতে দেখে তাসনুভা বলে, এই লামিয়া, কই ছিলি? তুই তো আমার সাথেই ছিলি। তোর ড্রাইভারের সাথে কথা বললাম একটু। উনি তো অনেক ভালো, বাট তোর ওনার সাথে এমন করা ঠিক হয়নি দোস্ত। একদম ঠিক করেছি। আরে জানিস কিভাবে গাড়ি চালিয়ে আসতেছে? তুই নিশ্চয়ই তাড়াতাড়ি চালিয়ে আসতে বলেছিস। তাই একটু বলেছি, তাই বলে এইভাবে চালাবে? বাবাকে বললাম আমার কোনো ড্রাইভার লাগবে না, বাট তাও এই রাস্কেলটাকে ঝুলাইয়ে দিল। আচ্ছা বাদ দে, চল ক্লাসে ঢুকি, সময় হয়েছে। চল। ক্লাস শেষে আমি গাড়ির ভিতরে বসেছিলাম। প্রায় 3 ঘন্টা যাবৎ গাড়ির মধ্যে বসা, পুরো শরীরটা ব্যথা করছে। আমি পাশে তাকে দেখি তাসনুভা আসছে, তাই তাড়াতাড়ি আমি গাড়ি থেকে বের হয়ে বাইরে যাই। তাসনুভার জন্য অপেক্ষা করি। আমি দেখি তাসনুভাকে একটা ছেলে পথ আটকে দাঁড় করায় আর একটা গোলাপ ওর দিকে এগিয়ে দেয়। আমি অন্যদিকে ফিরে তাকাই। কেন অন্যদিকে ফিরে তাকিয়েছি তাও আমি জানি না। আবার সেই তাসনুভার দিকে তাকাই, দেখি তাসনুভা আমার দিকে আসছে। আমি তাসনুভার হাতের দিকে তাকিয়ে দেখি হাতে ব্যাগ ছাড়ার কিছুই নেই। আমি তাসনুভার পিছনে তাকিয়ে দেখি গোলাপটা মাটিতে পড়ে আছে। তার মানে তাসনুভা ছেলেটাকে রিজেক্ট করেছে। আমি কেন জানি অনেক খুশি হলাম, কিন্তু ওই ছেলেটা চোখে রাগে লাল হয়ে আছে। তাসনুভা গাড়ির কাছে আসতেই আমি দ্রুত দরজা খুলে দিই। তাসনুভা আমার দিকে একবার তাকে চুপচাপ গাড়ির ভিতরে ঢুকে যায়। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে তাসনুভাদের বাসার দিকে রওনা হই। আসার সময় দুপুর হয়, রাস্তা অনেক জ্যামে পড়তে হয়। সব মিলে 1 ঘন্টার মধ্যে আমরা বাসায় ফিরে আসি। আমি গাড়ি পার্ক করে তাসনুভার জন্য দরজা খুলে দিই। তাসনুভা বাহিরে এসে আমাকে বিরক্তি নিয়ে বলে, বিকেলে বের হবো আমি, আপনাকে যেন সময় মতো পাই।
জি ম্যাম। তাসনবা রাগী ভাব নিয়ে বাসার ভিতরে চলে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসনবা চলে যা দেখছিলাম, হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই। ঘুরে দেখি সাইফুল চাচা। তিনি আমাকে বলেন, কি কেমন গেল ম্যামকে নিয়ে প্রথম ড্রাইভিং? ভয়ানক। এমন কেন উনি? ওনার রাগ তো তুমি দেখো নাই। যাই হোক, ফ্রেশ হয়ে আসো, তারপর দুপুরে খাবার খাবে। জি চাচা। আচ্ছা চাচা, আমার একটা বিষয় জানা ছিল। হ্যাঁ বলো। ম্যামের মাকে যে দেখলাম না এখনো, উনি কোথায়? সাইফুল চাচা কিছুক্ষণ চুপ থাকে, মুখটা কেমন মলিন হয়ে আছে। তিনি আস্তে করে বলেন, রাতে বলবো, এখন ফ্রেশ হয়ে আসো, যাও। জি। সাইফুল চাচা চলে যান। আমি আমার রুমের দিকে যেতে যেতে ভাবি, নিশ্চয়ই কোনো রহস্য আছে এখানে। আমাকে জানতে হবে, আস্তে আস্তে সব জানতে হবে আমাকে। আমি আমার রুমে এসে ফ্রেশ হতে চলে যাই। বাইরে এসে দেখি দুপুরের খাবার রেখে গিয়েছে। আমি তাড়াতাড়ি খেয়ে নেই। খাওয়া শেষ হতেই আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দ্রুত কলটা রিসিভ করি। অনেকক্ষণ কথা বলি, এরপর দ্রুত বাইরে চলে যাই। আমাকে বাইরে যেতে দেখে সাইফুল চাচা আমাকে আটকে দিয়ে বলে, এ কি রিহাত, এখন কই যাচ্ছ? ম্যাম না বিকেলে বাইরে যাবে, মনে নেই? চাচা আমি বিকেলের আগে চলে আসবো, ম্যাম আমাকে এই সময় মতোই পাবে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমিও দ্রুতই চলে যাই। সাইফুল চাচা আমার দিকে তাকিয়ে থাকে। তিনি মনে মনে বলেন, ছেলেটা বেশ অদ্ভুত। বিকেল 4:23 তাসনুবা রেডি হয়ে গাড়ির কাছে আসছে। আশেপাশে কোথাও আমাকে দেখতে পাচ্ছে না। তাসনুবা তো মনে মনেও খুব খুশি, কারণ আমাকে ভাগানোর একটা কারণ তো পাওয়া গিয়েছে। তাসনুবা শয়তানে হাসি দিতে দিতে গাড়ির কাছে আসছে। গাড়ির কাছে পৌঁছে যেই সাইফুল চাচাকে ডাক দেবে, অমনি আমি গাড়ির অপর পাশ থেকে আচমকে উঠে দাঁড়িয়ে তাসনুবার কাছে এসে দরজা খুলে দেই। তাসনুবা রীতিমতো চমকে ওঠে, এই যেন ভূতের মতোই প্রকট হয়েছে। আমি একটা হাসি দিয়ে তাসনুবার দিকে তাকিয়ে থাকি। ওর প্রচুর বিরক্তি লাগছে আমার হাসি দেখলে। তাসনুবা আমার দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ে। আমিও ড্রাইভিং সিটে বসে পড়ি দ্রুত। তারপর বললাম, ম্যাম কোথায় যাবেন? জাহান নামে যাব, নিয়ে যাবেন? না না ম্যাম, কি বলছেন? ফালতু। 300 ফিট যান। জি ম্যাম। আমি গাড়ি স্টার্ট দিয়ে 300 ফিটে রওনা হই। আমি গাড়ি চালাচ্ছি আর ভাবছি, তাসনুবা কেন আমার সাথে এমন করছে? আর 300 ফিটে এখন কাজটা কি? আর তাসনুবা এই রাগী স্বভাবের কারণটাই বা কি? এসব ভাবতে ভাবতে আমরা 300 ফিটে চলে যাই। তাসনুবা একটা জায়গায় গাড়ি থামাতে বলে। আমি গাড়ি থামিয়ে বাইরে এসে তাসনুবার জন্য গাড়ির দরজা খুলে দেই। তাসনুবা বাইরে বেরিয়ে আসে। আশেপাশে কোথাও কেউ নেই। অনেক দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাসনুবা খুব সুন্দর করে আমাকে বলে, এদিকে আসেন, কথা আছে। আমি গাড়ি লক করে তাসনুবার পিছনে পিছনে যাই। বেশ অবাক হয়েছি আমি তাসনুবার আচরণ দেখে। আমি বুঝতে পারছি না আসলে কি হতে চলেছে। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ তাসনুবা দাঁড়িয়ে যায়, ঘুরে আমার দিকে তাকায়। তাসনুবাকে এখন একদম অন্যরকম লাগছে, চেনাই যাচ্ছে না। কপালের রেখাগুলো সরলতম, মিষ্টি গোলাপি রঙের, ঠোঁটের কোনায় মায়াবী এক হাসি। তাসনুবা খুব সুন্দর করে আমাকে বলল, এদিকে কাছে আসেন। আমি একটা ডোক গেলে আস্তে আস্তে তাসনুবার কাছে যাই। আমি আর তাসনুবার মাঝে এক হাত দূরত্ব। তাসনুবা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমার খুব নার্ভাস লাগছে। এদিক ওদিক তাকাচ্ছি, তাসনুবা এখন আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে বলছি, এসবের মানে কি? তাসনুবার চাচ্ছেটা কি? হঠাৎই তাসনুবা আস্তে আস্তে আমার দিকে আসছে। এক হাত দূরত্ব থেকে এখন দূরত্বহীন হয়ে গেছি। তাসনুবা মিষ্টি স্বরে বলল, আশেপাশে তো কেউ নেই, চলেন দুষ্টামি করি। কেউ জানবে না, কেউ দেখবে না। আমি যেন আকাশ থেকে পড়লাম। তাসনুবা আমাকে কি বলছে? আজ প্রথম আমার সাথে তাসনুবার পরিচয় হয়েছে, আর আজই তাসনুবা আমাকে কি বলছে? তাসনুবাকে এখন অন্যরকম লাগছে। তাসনুবার আচরণ দেখে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তাসনুবা এবার যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাসনুবা ওর একটা আঙ্গুল দিয়ে আমার গাল থেকে ঠোঁট পর্যন্ত স্পর্শ করে। আমার অবস্থা 12টা থেকে 13টা বাজছে। তাসনুবা আবার বলে, কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? আদর করেন। কেউ নেই তো, আমি তো চাচ্ছি আদর করুন। ম্যাম আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ওরকম ছেলে না। আপনি বাসায় চলুন প্লিজ। তাসনুবা এবার আমার হাতটা খপ করে ধরে ফেলে আর অভিমানী কণ্ঠে বলে, আমার জানা আছে ছেলেদের চরিত্র। এখন ভালোর বেশ না ধরে আমাকে একটু আদর করেন, তাহলে আর রাগারাগি করবো না আপনার সাথে। আমার মতো সুন্দরী একটা মেয়ে দেখে আপনি কিভাবে লোভ সামলাবেন? দেখুন আমাকে, আমার দিকে তাকান। আমি চোখ বন্ধ করেছিলাম। তাসনুবার জোড়াজুড়িতে চোখ মিলে তাকাই। সত্যি তাসনুবার মতো সুন্দর আর কেউ হয় না। তাসনুবা এবার এক্সট্রিম লেভেলে চলে গেল। ও এবার আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। আমি ছটপট করছি, নিজেকে কন্ট্রোল করেও রাখতে পারছি না। হঠাৎই তাসনুবা থেমে যায়, পুরুকুসকে আমার দিকে তাকিয়ে থাকে।
আমি সম্পূর্ণ বোকা হয়ে যাই। তাসনবা আস্তে আস্তে পেছনে সরে আসে। বেশ অবাক হলাম আমি। এর চেয়েও বেশি অবাক হই যখন পাশে জার থেকে 2টা ছেলে বেরিয়ে আসে। এসে সোজা তাসনবার কাছে যায় আর বলে, দোস্ত, ব্যাটা তো কিছুই করলো না, প্ল্যানটা মিস গেল। তোরা যা, সন্ধ্যায় দেখা হবে। তাসনবার ছেলের ফ্রেন্ড 2টা ফোন হাতে নিয়ে চলে গেল। তার মানে ওরা জারের আড়ালে বসে ভিডিও করছিল আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি তাসনবার ফাঁদে পা দিইনি, আমি বেঁচে গিয়েছি। তাসনবা রাগী ভাব নিয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। আমি এখনো অবাক হয়ে আছি। আমার বিশ্বাস হচ্ছে না তাসনবা এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে। তাসনবা আমার কাছে এসে বলে, ভালো সাজেন না, আপনাকে আমি ফাঁসিয়েই ছাড়বো। আজকে তো বেঁচে গেলেন, নেক্সট টাইম আর বাঁচবেন না। আপনার চাকরি আমি নট করবই, দেখি কয়দিন ভালো সেজে থাকতে পারেন। বলে তাসনবা গাড়ি থেকে বসে। আমার প্রচুর রাগ উঠছে, মন চাচ্ছে তাসনবাকে এখনই উচিত শিক্ষা দিই। কিন্তু আমি ভালো একটা ছেলে বলে আমি চাই না তাসনবার মতো হতে। তবে তাসনবাকে আজকের এই আচরণের প্রতিশোধ আমি নিবই, শুধু সময়ের অপেক্ষায়। তাসনবা গাড়ির জানালা থেকে মাথা বের করে বলে, কি যাবেন নাকি বাবাকে বলবো? আসছি ম্যাম। আমি চুপচাপ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করি। তাসনবা পিছনে বসে লুকিং গ্লাসে আমাকে দেখছে। রাগে আমার কপালের রগগুলো খাড়া হয়ে আছে। আমি আসার পথে একবারও তাসনবার দিকে তাকাইনি। সোজা বাসায় চলে আসি, গাড়ি পার্ক করে দরজা খুলে দেই। তাসনবা বাইরে এসে বলে, আমাকে রাগ দেখাতে আসবেন না, আপনাকে কোনোভাবে আমার ড্রাইভার হিসেবে রাখবো না। দেখি আপনি কিভাবে থাকেন। বাই দ্য ওয়ে, রাত 8টায় বের হবো আমি, মনে থাকে যেন। তাসনবা চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এত অহংকার তাসনবা ম্যাম। ওকে ম্যাম, আমিও দেখবো আপনি কিভাবে আমাকে বের করেন। আমি তো কোনোভাবেই চাকরি ছাড়বো না, যা পারেন করেন। আমি আমার ফোনটা বের করে দ্রুত একজনকে কল দিই। সাইড এসে তার সাথে রাগারাগি করে কতক্ষণ, এবার ফ্রেশ হয়ে আমার রুমে শুয়ে থাকি। চোখটা বন্ধ করতেই তাসনবার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। আজ অনেক কাছ থেকে তাসনবাকে আমি দেখেছি। তাসনবাকে সেই সময়টায় একদম অন্যরকম লাগছিল। আমি ভেবে পাচ্ছি না আমাকে তাড়ানোর জন্য তাসনবা এমন করতে পারবে। এত জিদ মেয়েটার ভিতরে কোত্থেকে আসে? তাসনবাকে দেখলে আমি সব রাগ ভুলে যাই, কিন্তু ওর আচরণের কথা মনে করলেই আমার গায়ে আগুন ধরে যায়। এরকমই আমি জীবনও দেখিনি। তাসনবাকে নিয়ে ভাবতে ভাবতেই আমার চোখ একটু লেগে যায়। কখন যে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও জানি না। আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি কেউ আমাকে ডাকছে। ডাক শুনে আমি দ্রুত ঘুম থেকে উঠে বসি। দেখি সাইফুল চাচা আমাকে ডাকছে। জি চাচা বলেন। তাড়াতাড়ি ওঠো, তাসনুমা ম্যাম বাইরে যাব, একটু পরই সে চলে আসবে, তোমাকে না পেলে খবর করে দিবে। জি চাচা, এক্ষুনি উঠছি, ধন্যবাদ চাচা। ব্যাপার না। আমি দ্রুত উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যাই। গিয়ে দেখি তাসনবা অনেক সুন্দর করে রেডি হয়ে আসছে। পার্টি ড্রেস পরেছে ও, বেশ দামি ড্রেস। দেখি বোঝা যাচ্ছে তাসনবাকে এক নজর দেখে আমার মনে অনেক শান্তি লাগে। কিন্তু দ্বিতীয়বার আমি আর তাসনবার দিকে তাকাই না। আজকে বিকেলও যা করেছে তা একদমই ক্ষমার যোগ্য না। তাসনবা আমার কাছে এসে বলে, এই অ্যাড্রেসে নিয়ে চলুন। জি ম্যাম। আমি তাসনবার জন্য দরজা খুলে দেই। তাসনবা চুপচাপ ভিতরে ঢুকে বসে। আমি এরপর তাসনবাকে সেই অ্যাড্রেসে নিয়ে আসি। তাসনবা গাড়ি থেকে নেমে সোজা বাড়িটার ভিতরে চলে যায়। 7 তলা বাড়ি, অনেকটা বড়। আমি গাড়ি পার্ক করে পার্কিং লটে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। রাতের সময় ঠান্ডা একটা পরিবেশ, তবে আমার মনটা বিষণ্ণ। দাদিকে এখন পর্যন্ত দেখতে যেতে পারিনি। কিছুক্ষণ পর হঠাৎ আমার কাঁধে কার যেন স্পর্শ পাই। আমি পিছনে তাকে দেখি লামিয়া। আপনি? চলুন আমার সাথে। কোথায়? আজ আমার বোনের বার্থডে, তাসনুভা আমাদের বাসায় এসেছে, আপনিও আসুন। না না, কি বলছেন? আমি একজন ড্রাইভার, আপনাদের সাথে আমার মোটেও মানায় না আপনাদের ওখানে। আপনি ড্রাইভার হলেও আপনাকে কিন্তু একটু ড্রাইভার লাগে না, আর আমি মনেও করি না। আপনার ড্রেসিং সেন্স অনেক ভালো, চলুন না প্লিজ। তাসনুভা ম্যাম রাগারাগি করবে, প্লিজ বাদ দিন, আপনি যান। আপনাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না, চলেন প্লিজ। আমি লামিয়ার দিকে তাকিয়ে আছি। মেয়েটা খুব আশা করে আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি চেয়ে যেন না করতে পারলাম না। আমি বললাম, আচ্ছা চলুন। তাসনুভা ম্যাম যদি কিছু বলে আমি কিন্তু জানি না। ও আমি দেখে নিব, চলেন তো আপনি। আমি শেষমেশ লামিয়ার সাথে যেতে বাধ্য হই। লামিয়া আমার সাথে কেন যেন এত ভালো ব্যবহার করছে, আর কেনই বা আমাকে এত গুরুত্ব দিচ্ছে তা আমি বুঝতে পারছি না। লামিয়ার সাথে লিফট ধরে 4 তলায় ওদের বাসায় যাই। আমাকে নিয়ে লামিয়া বাসার ভিতরে ঢুকতে তাসনুভা চোখ ইয়ে বড় বড় হয়ে যায়। তাসনুভা কিছু বলতে নিলে লামিয়া বলে, কিছু বলিস না, উনাকে আমি নিয়ে আসছি, তোর ভাই এমনিতেই আসতে চাইনি।
কাজটা ভালো করিসনি। চুপ থাক। রিয়াদ দেখছে তাসনুভা আর আগে গজগজ করছে। লামি আমার কাছে এসে বলে, তাসনুভা আর কিছু বলবে না, আসেন এখন কেক কাটবে আমার বোন। জি চলুন। তাসনুভা ওর দুইটা ছেলে ফ্রেন্ডকে কি যেন বলে। আমি লামির দিকে তাকিয়েছিলাম। লামিয়া ওর বাবা মা আর ছোট বোন মিলে একসাথে কেক কাটে। লামিয়ার বোন ওর বাবা মা আর লামিয়াকে কেক খাইয়ে দেয়, তারপর আত্মীয় স্বজনদেরও খাইয়ে দেয়। লামিয়া আমার জন্য কেক নিয়ে আসে। নিন আপনার কেক, আমার সামনে খান তো। আমি একটু হাসলাম। চামচ দিয়ে কেক খেতে নিলে হঠাৎই তাসনুভা সেই ছেলে ফ্রেন্ডের একজন এসে আমাকে ধাক্কা দেয়, আর ওর টি শার্টে কেক পড়ে যায়। আমি তাকে দেখি সেই ছেলেগুলোর একটা। ছেলেটা সরি সরি বলতে বলতে বাকি কেকটাও ধাক্কা দিয়ে আমার উপর ফেলে দেয়। লামিয়া রাগ দেখিয়ে বলে, এনাফ রাফি, সব কিছুর একটা লিমিট আছে। সরি দোস্ত, খেয়াল করিনি। দুইবার সেম ভুল হয় না, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা। দেখি আপনি এদিকে আসুন, আমার সাথে পরিষ্কার করে নেবেন। আমি তাসনুভার দিকে তাকিয়ে দেখি তাসনুভা আর সেই ছেলে দুইটা মিলে আমার দিকে তাকিয়ে খুব হাসাহাসি করছে। আমি লামিয়ার সাথে ওয়াশরুমে চলে যাই। লামিয়া অনেকটা অস্থির হয়ে গেছে, টিস্যু দিয়ে নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। আমি লামিয়াকে থামিয়ে বললাম, অস্থির হবে না, আমি পরিষ্কার করছি। না না, সব দোষ আমার। আমার উচিতই হয়নি আপনাকে উপরে আনা। ওরা আসলেই মনুষ্যত্বহীন। তাসনুভার খবর আছে, দাঁড়ান। শান্ত হন আপনি, আর ওনাকে কিছু বলতে হবে না। আসলে আলটিমেটলি সমস্যা আমারই হবে। লামিয়া আমার কোনো কথা না শুনে ও নিজেই পরিষ্কার করে দেয়। আমি বুঝতে পারছি যে লামিয়া নিশ্চয়ই আমাকে পছন্দ করে, না হলে আমার মধ্যে একজন ড্রাইভারকে কে এত গুরুত্ব দেয়। আমি লামিয়ার হাত দুটো ধরে বললাম, আচ্ছা থামুন, পরিষ্কার হয়েছে তো, আমি গাড়ি থেকে বসি, ওখানে আমাকে অনেক মানাবে। সরি প্লিজ, সরি, আমাকে মাফ করে দিন। আর আপনি যাবেন কেন? কিছু তো খেলেনই না। আমি খাইনি তো কি হয়েছে, আমার জামা খেয়েছে, পেট ভরেছে, তাতে হবে। সরি। প্লিজ আর সরি বলবেন না, আমি এখন আসি, ভালো থাকবেন। আমি লামিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে আসি। নিচে আসার সময় তাসনুভা আর ওই দুটো ফ্রেন্ডকে দেখে নেই। তারপর নিচে চলে যাই, এসে গাড়িতে চুপচাপ বসে থাকি। কোনোভাবে মানতে পারছি না এত অপমান। আমার চোখের আগে লাল টকটকে হয়ে আছে, যেন রক্ত ছুটছে। আধ ঘন্টা পর তাসনুভা চলে আসে। আমি ওর দিকে তাকাই না, চুপচাপ গাড়ির দরজা খুলে দিলে তাসনুভা আমার দিকে একবার তাকিয়ে গাড়ির ভিতরে গিয়ে বসে। আমি দরজা লাগিয়ে দিয়ে সোজা গাড়িতে উঠে বসে চলে আসি। রাত 11:45। আমি খাওয়া দাওয়া করে বাইরে একটা জায়গায় বসে আছি। কিছুক্ষণ পরেই সাইফুল চাচা এসে আমার পাশে বসে। কি একা একা বসে আছো যে, মন খারাপ নাকি? চাচা, তাসনুভা ম্যাম এমন কেন? এত অহংকার দিমাগ কেন তার? আমরা গরিব বলে কি এমন করবে? কেন বাবা, কি করেছে? এরপর আমি চাচাকে সব বলি। চাচা হাসতে হাসতে বলে, তুমি তো তাহলে ভালোই, তোমার সহশক্তি তো ভালোই দেখা যাচ্ছে। তুমি ম্যামের কত নম্বর ড্রাইভার জানো? কত না? 23 নম্বর। তোমার আগে 23 জন পালিয়েছে ম্যামের আচরণে। আমাকে উনি কোনোভাবে তাড়াতে পারবেন না, দেখেন। দেখা যাক। আচ্ছা, বিকেলে বলছিলেন রাতে ম্যামের সম্পর্কে বলবেন, এখন বলেন উনি এমন কেন? আর ম্যামের মা কোথায়? বলছি একমাত্র তোমাকেই পেলাম যে ম্যামের পার্সোনাল লাইফে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। আসলে আমাদের বড় ম্যাম এই পৃথিবীর আর বেঁচে নেই। তাসনুভা ম্যামের জন্মের 5 বছর পর তিনি হঠাৎ করেই মারা যান। স্যার তখন একদম ভেঙে পড়েছিল, সব কাজকর্ম বাদ দিয়েছিলেন। আমি তখন তার সব কিছুই একা দেখাশুনো করি। তখন থেকেই স্যার আমাকে অনেক বিশ্বাস করেন, আমাকে নিজের পরিবারের একজন সদস্য মনে করেন। আর তাসনুভা ম্যামের সব দায়িত্ব আমার হাতে তুলে দেন, কারণ স্যারকে বিজনেসে মন দিতে হবে। মায়ের আদর সোহাগ থেকে বঞ্চিত হওয়ার তাসনুভা ম্যাম হয়তো এমন হয়েছেন। আসলে সত্যি কথা কি জানুন, তাসনুভা ম্যাম সবার সামনে রাগ নিয়ে থাকলেও তার মনটা অনেক নরম। আমার সাথে আজ অবধি কখনো তিনি খারাপ আচরণ করেননি। আমাকে নিজের মামার মতো মনে করেন তিনি। আপন মামাকেও যতটা ভালোবাসে না বাসেন, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসেন। আপনি বিয়ে করেননি? না স্যার, আর তাসনুভা ম্যামের জন্য বিয়ে করেনি। আমার বিয়া হলেও ওনাদের ঠিক মতো সময় দিতে পারতাম না। মামুরা মেয়েটা একদম একা হয়ে যেত, তাই আর কি বিয়েটি আর করিনি। বাহ, অনেক কথা বললাম তোমাকে, এগুলো কখনো কাউকে বলনি, শুধু তোমাকেই বললাম। জানেন তাসনুভা ম্যামের তো মা বাবাকে দেখার সুযোগ হয়েছিল, আমার তাও হয়নি। শুধু একজন দাদির আছে, তাছাড়া আমার আর কেউ নেই। সব জানি আমি,
কি মনে করেছো তোমার কোনো খোঁজ আমি করিনি? তোমার সব খবর আছে আমার কাছে। কি কি জানেন আমার সম্পর্কে? যা যা জানার দরকার সবই। আচ্ছা, এখনই উঠি, তুমি ঘুমাও, কাল সকালে আবার ডিউটি আছে। জি। সাইফুল চাচা চলে গেলে আমি মনে মনে বললাম, উনি কি কি জানে আমার সম্পর্কে? সব জানলে আমাকে হয়তো এতক্ষণে, না, সবটা মনে হয় উনি জানে না। যাই, ঘুমোই। আমি কতক্ষণ ফোন চালিয়ে ঘুমিয়ে পড়ি আমার রুমে গিয়ে। রাত 2:39। তাসনুভার ফোনটা হঠাৎ বেজে ওঠে। ও বিরক্তি নিয়েই দেখে সেই 2টা ছেলে বন্ধুরা একজন কল দিয়েছে। তাসনুভা দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে তাসনুভার ফ্রেন্ড রাফি কান্না করতে করতে বলে, মাগো রে দোস্ত, আমাকে একটু আগে কে যেন অনেক মেরে গেছে, ওরে মা। তাসনুভা পুরো বোকা হয়ে যায় আর আশ্চর্য হয়ে বলে, মানে কে মারবে তোকে? কেন, তোর ড্রাইভার। তুই তাকে দেখেছিস? আরে না, হঠাৎ করেই মুখের ওপর কাপড় দিয়ে চেপে উড়াধুরা মায়ের দিল গা। তুই এত রাতে কই ছিলি? আরে একজন কল দিয়ে নিচে ডাকলো, বলল আমার সাথে কি যে দরকার আছে। আর তুই সাথে সাথে নেমে গেলি? ও না, মানে দোস্ত বলছে নতুন একটা ড্রাগস আনছে, তাই নামছিলাম। এই কাজ তো ড্রাইভার ছাড়া আর কেউ করব না। দাঁড়া, দেখতেছি। তাসনুভা রাফির ফোন কাটতেই দ্বিতীয় ফ্রেন্ড নিলয়ের কল আসে। ও সেম মার খেয়ে ফোন দিয়েছে, ওর কাহিনীও এক। তাসনুভার এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত আমার রুমে আসে, কারণ ওদের দুজনকে একটু আগে মেরেছে। এই অল্প সময়ের মধ্যে আমি বাসায় আসতে পারবো না। তাসনুভা সাইফুল চাচার কাছ থেকে চাবি নিয়ে আমার রুমের দরজা খুলে দেখে আমি রুমের মধ্যে দিব্যি আর আমি ঘুমাচ্ছি। তাসনুভা অবাক হয়ে, ও ভেবে পায় না যে ওর ফ্রেন্ডের তাহলে মারল কে। আমি খালি গায়ে ঘুমাচ্ছিলাম। তাসনুভা ওর ফোনের আলোতে আমার সুঠাম দেহের দিকে কিরকম ভাবে যেন তাকিয়েছিল। হঠাৎই সাইফুল চাচা পেছন থেকে এসে বললেন, ম্যাম, রেহাত কোনো সমস্যা করেছে? তাসনুভা চমকে ওঠে আর বলে, না। বলেই চাচার হাতে রুমের চাবি দিয়ে তাসনুভা দ্রুত জায়গা ত্যাগ করে। সাইফুল চাচা একবার আমার রুমে উঁকি মেরে দরজা লাগিয়ে দেয়। তিনি ভেবে পাচ্ছেন না হচ্ছেটা কি। এদিকে তাসনুভার রুমে এসে বেডে শুয়ে আমার কথা ভাবছিল, মনে মনে বলছে, বেটা তো আমাদের এখানেই আছে, তাহলে ওদের মারলো কে? আর যদি আমি ভাবি যে ও বাইরের লোক হায়ার করেছে, তাহলে টাকা পাবে কই? বেটা তো আস্ত ফকির। না, এর দোষ নাই, নিশ্চয়ই ওরা ড্রাগসের টাকা দেয় নাই, তাই মার খাইছে। শুধু শুধু আমি ওনাকে দেখতে গিয়েছি। কেমন লোক, খালি গায়ে ঘুমিয়ে আছে, কেউ যদি দেখে ফেলে? ধুর, দোষ তো ওনারও না। আমি না দরজা খুলে গেলাম। ওফ, অনেক প্যারা দিচ্ছে বেটা। দাঁড়াও, তোমাকে না ভাগিয়ে আমি শান্ত হব না। অপেক্ষা করো চান্দু। তাসনুভা এসব বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমি বাগানের এক কোনায় হার্ড এক্সারসাইজ করছি। অনেকদিন হয়েছে ঠিকমতো এক্সারসাইজ করা হয় না। তাসনুভার বাবা আশরাফুল ইসলাম জগিং করতে গিয়ে আমার কাছে এসে থামে। আমার এক্সারসাইজ দেখে তিনি বলেন, বাহ, ভালোই তো বডি বানিয়েছো, দেখে তো মনে হয় ট্রেনিং করেছো। না মানে স্যার, অমন কিছু না। শারীরিক কসরত আমি সবসময় করি। নিজে ফিট না থাকলে জগৎটা ফিট থাকবে না, তাই আর কি। বাই দা ওয়ে, তাজ তোমার সম্পর্কে কোনো অভিযোগ আছে? ওকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? করলে আমাকে বলবে। এর আগেও ও বাকিদের তাড়িয়েছে। না না স্যার, ম্যাম খুব ভালো, আমার কোনো অভিযোগ নেই। গুড, তাহলে তুমি এক্সারসাইজ কন্টিনিউ করো, আমি ওদিক থেকে আসি। ওকে স্যার। আশরাফুল ইসলাম অন্যদিকে জগিং করতে চলে যান। আমি ওয়ার্ম আপ করে এবার কয়েকটা বুক ডান দিচ্ছি। তাসনুভা প্রতিদিন ঘুম থেকে উঠে একবার বারান্দায় আসে এবং ফ্রেশ অক্সিজেন নেয়। সত্যি বলতে ওর ভালো লাগে বারান্দায় এসে বসে এক কাপ কফির সাথে সকালটাকে আলিঙ্গন করতে। যথাক্রমে আজও তার ব্যতিক্রম হয়নি। তাসনুভা কফি হাতে বারান্দায় এসেও চেয়ারে বসে। গরম ধোয়া ওঠা কফির মগে চোখ বন্ধ করে চুমুক দিয়ে যখনই আহ করে তাসনুভা চোখটা খুলে, অমনি চোখের সামনে বাগানে আমাকে দেখতে পায়। পরনে ট্রাউজার আর কালো একটা গেঞ্জি। আমার বডির এক্সারসাইজ দেখে তাসনুভা অবাক হয়ে তাকিয়ে আছে। আমাকে দেখছে আর কফি খাচ্ছে। আমি একের পর এক ব্যায়াম করেই যাচ্ছি, যেন আমাকে মারামারি করতে যেতে হবে। তাসনুভা দূর থেকে আমার মেসেল দেখে কেমন জানি লাগছে ওর, কেমন লোভ হচ্ছে ওর। আমাকে দৌড়তে ইচ্ছা করছে তীব্র। এদিকে আমি এক্সারসাইজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ায় বোতলটা হাতে নিয়ে পানি খেতে নিলে দেখি তাসনুভা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হলে তাসনুভা বেশ লজ্জা পায়, দ্রুত রুমে চলে আসে। আমি পানি খেতে খেতে তাসনুভার বারান্দার দিকে তাকিয়ে থাকি। তাসনুভার রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুকে হাত দিয়ে আছে ও। কেমন যেন লাগছে ওর, এরকম আগে কখনো হয়নি। কফির মগটা রেখে দ্রুত শাওয়ার নিতে চলে যায় ও।
কারণ ভার্সিটি যেতে হবে। শাওনিয়া ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসে নাস্তা করতে। তাসনুমার বাবা জনাব আশরাফুল ইসলাম তাসনুমাকে দেখে বলেন, গুড মর্নিং মামুনি। গুড মর্নিং। এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তুমি রিহাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছো না তো? তাসনুমা কিছুটা চমকে যায় আর আমতামতা করে বলে, কেন, উনি তোমার কাছে কেন বিচার দিয়েছে? না, তা দেয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে তুই নাকি কিছু করিসনি। যদি না করিস তাহলে তো ভালো, আর যদি করিস তাহলে এবার আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। পাশ থেকে সাইফুল চাচা বলে ওঠেন, স্যার থাক না, ম্যাম এবার আর কিছু করবে না, আমার উপর ভরসা রাখুন। তাসনুমা নাস্তা করতে করতে মনে মনে বলছে, তোমরা দুজন যাই বলো, ওনাকে তো আমি তাড়াবই। বেটার জন্য বাবার কাছে আজকে বকাও খেলাম। দাঁড়া, আসতেছি আমি। আমার নাস্তা শেষ, উঠি। ওকে ম্যাম, আপনি যান, রিহাদ বাইরে আছে। আসি বাবা। আচ্ছা যা। তাসনুমা চলে যায়। আশরাফুল ইসলাম সাইফুল চাচাকে বলেন, কোনো ইনফরমেশন পেলে সাইফুল? না স্যার, তবে ম্যামের কোনো ক্ষতি হবে না, শিওর। রিহাদ আছে তো। ওকে এতটা বিশ্বাস করছো কেন? কেউ? তেমন কেউ না, ড্রাইভারই। বাট আমার মন বলেছে ও ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। তারপরও সাইফুল, তুমি লোক লাগাও, এর একটা ভেদ করতেই হবে। একটা মাত্র মেয়ে আমার, ওর কিছু হলে আমি শেষ। ওর মাটাও আমার কাছে নেই, আমি কোনোভাবে ওকে হারাতে চাই না। আচ্ছা, নাম্বারটা ট্রেস করে কিছু পাওনি? না স্যার, ইন্টারনেট নম্বর ছিল, আইপি লক ছিল, তাই লোকেশনও ট্র্যাক হয়নি। তাহলে বুঝতে পারছো ওরা কোনো সাধারণ লোক না। স্যার চিন্তা করবেন না, আমি ম্যামের আশেপাশে লোক লাগিয়ে রেখেছি। তুমি আমার শেষ ভরসা সাইফুল। এত বড় কোম্পানির মালিক আমি, আমার আন্ডারে এতগুলো মানুষের পরিবার, আর এদের সাহস কত বড়! ওরা আমার সব কিছু কেড়ে নিতে চায়। সাইফুল, আমার তাসনুমার যেন কিছু না হয়। আল্লাহ ভরসা স্যার, রিহাদ আছে তো ম্যামের সাথে। তাসনুভা আমার কাছে আসে। আমি গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছি। হঠাৎই তাসনুভা আমার গলা চেপে ধরে রাগীভাবে বলে, আমার বাবার কাছে তুই নালিশ দিচ্ছস? ফকিন্নি, মিস সেমলেস পারসন। বেটা, তোর জন্য আজকে বাবার কাছে বকা খাইছি। তোর খবর আছে আজকে। ম্যাম, আমি স্যারের কাছে কিছু বলিনি। আপনি অযথা আমার সাথে এমন করছেন কেন? তোর লজ্জা নাই এত অপমান করার পরেও এখানে পড়ে আছিস? অন্যরা তো চলে গিয়েছিল। আমি অন্যদের মতো না। অন্যদের উদ্দেশ্য ছিল অস্পষ্ট, আর আমার একদম স্পষ্ট। তাসনুভা আমাকে থাপ্পড় দিতে কেউ থেমে যায় আর বলে, এরকম সেমলেস ছেলে আমার লাইফে আমি দেখি নাই। ধন্যবাদ ম্যাম, এবার গাড়িতে উঠুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। বলতে হবে না। তাসনুভা গাড়িতে উঠে বসে। আমি হাতের মুঠটা ছেড়ে দিয়ে গাড়িতে উঠে ভার্সিটির দিকে রওনা হই। তাসনুভা পিছনে বসে ভাবছে, আজকে তো অনেক অতিরিক্ত করলাম, তাও ব্যাটার কোনো রেসপন্স নাই। একটা মানুষ এত সহ্য করে কিভাবে? না, আমাকে হার মানা যাবে না। ওনাকে না তাড়ালে আমি কোথাও যেতে পারবো না। আমি তাসনুভাকে ভার্সিটি নামিয়ে দিয়ে সোজা আমার দাদির কাছে চলে যাই। একমাত্র দাদিকে দেখলে আমার মন শান্ত হবে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই। আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো দাদা ভাই? ভালো। গতকাল কাজের জন্য আসতে পারিনি, শুনলাম তোমার শরীরটা নাকি একটু খারাপ। কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো? দাদা ভাই, আমাদের শুধু তুমিই আছো, আর কেউ নেই। তোমাকে ছাড়া কাকে নিয়ে চিন্তা করবো বলো? আমাকে নিয়ে মোটেও চিন্তা করো না, আমি ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আমার মন তো মানতে চায় না। আচ্ছা দাদা ভাই, আমার একটা ওয়াদা করবা? কি দাদি? কখনো কাউকে কষ্ট দিবা না, কারো খারাপ করবা না, কারো ক্ষতি করবা না, সবসময় ভালো চলবা। ওয়াদা করো। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, মুখটা বেশ গম্ভীর হয়ে যায়। তারপর মুখে মিথ্যা হাসি এনে বললাম, আচ্ছা দাদি, ওয়াদা করলাম। এখন আমি মরেও শান্তি পাবো। ফালতু কথা বলো না তো। আচ্ছা শোনো, আমি এখন যাই, তুমি ঘুমাও, ডাক্তারের সাথে কথা বলতে হবে, আবার আসবো আমি। আচ্ছা দাদা ভাই, সাবধানে যাও। আমি দাদিকে ওয়াদা তো দিয়েছি, কিন্তু তা পালন করতে পারবো কিনা তা জানি না। বুঝতে পারছি না দাদি হঠাৎ আমাকে এরকম একটা ওয়াদা কেন করলো। আমি ডাক্তারের সাথে কথা বলে দ্রুত ভার্সিটি চলে আসি। কেন তাসনুভার ক্লাস শেষের পথে। আমি দ্রুত ভার্সিটি এসে দেখি একটা ছেলে তাসনুভাকে আটকে রেখে কেমন রাগারাগি করছে। আমি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটাকে ভালোভাবে তাকিয়ে দেখি সেই রিজেক্ট হওয়া ছেলেটা। আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি।
আমি তাসনবাকে সাহায্য করতে চাই না। সকালে যা করেছে তারপর ওকে সাহায্য করব তা অসম্ভব। তাসনবা দূর থেকে অসহায়ভাবে আমার দিকে একবার তাকায়। এই প্রথম তাসনবার চাহনিতে আমি কোনো অহংকার দেখিনি, দেখেছি ভয়। আমি আশেপাশে তাকে দেখি অন্যরা ভয়ে ওই ছেলেটার কাছে যাচ্ছে না। ছেলেটা এবার তাসনবার সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে, তাসনবার গায়েও হাত দিচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আস্তে আস্তে হেঁটে তাসনবার কাছে যাই আর হাসি দিয়ে বলি, ম্যাম বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে। তাসনবা অবাক হয়ে তাকিয়ে থাকে। পাশের ছেলেটা আমার গলা ধরে রাগীভাবে বলে, শালা দেখোস না আমরা কথা বলতাছি, মাঝখানে ঢুকলি কেন? আমি এক কদম সরে জাস্ট একটা ঘুষি দেই ছেলেটার পেট বরাবর, আর সাথে সাথে ছেলেটার মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে আর ঠাস করে মাটিতে পড়ে যায়। আমি কলা ঠিক করতে করতে বললাম, আর কখন আমার কলার হাত দেবেন না, এটা আমি পছন্দ করি না। আমি কথাটা শেষ করেই তাসনবার দিকে তাকাই। তাসনবা ভয়ে পিছনে সরে যায়, কারণ সকালে তো ও আমার গলা ধরেছিল আর যা তা বলেছিল। এদিকে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। মাত্র একটা ঘুষিতে ছেলেটা শেষ। আমি তাসনবাকে বললাম, চলুন ম্যাম, বাসায় যাবেন। তাসনবা ভয়ে দ্রুত গাড়ি থেকে বসে। আমি ছেলেটির দিকে একবার তাকিয়েও গাড়িতে উঠে বসি। এরপর বাসার দিকে চলে আসি। আসার পথে তাসনবা চোখে মুখে অসম্ভব ভয়ের চাপ ছিল। ওর বিশ্বাস হচ্ছে না আমি এক ঘুষিতে ছেলেটাকে এভাবে কুপকাত করে দিব, আর এই আমার সাথে ও যাতা ব্যবহার করেছে। ওকে যে মার দিয়ে নিয়ে ওর তার ভাগ্য। তাসনবা কিছুক্ষণ লুকিং গ্লাসে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আমি লুকিং গ্লাসে তাকাতেই দুজনে চোখাচোখি হয়। তাসনবা চোখ সরিয়ে নেয়। আমি মিটি মিটি করে হাসছিলাম। তাসনবা আর চোখে আমাকে দেখছে আর মনে মনে ভাবছে, আজ যদি রিহাত না থাকতো, ওই ছেলেটা সবার সামনে ওর সাথে খারাপ কিছু করতে পারতো, ওর মান ইজ্জত সম্মান সব মাটিতে মিশিয়ে দিতে পারতো। কিন্তু রিহাতের জন্য বেঁচে গেছে। রিহাত যে এত শক্তিশালী তাসনবা তা কল্পনা করেনি। এসবই ভাবছিল তাসনবা মনে মনে। তাসনবার বাসায় গিয়ে গাড়ি পার্ক করেই আমি গাড়ির দরজা খুলে দিই। তাসনবা চুপচাপ নেমে আসে, একবার আমার দিকে তাকিয়ে বাসার দিকে চলে যায়। আমি তাসনবা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। হঠাৎই আমার কাঁধে কেউ হাত রাখে। আমি তাকে দেখি সাইফুল চাচা। তিনি আমাকে শাবাশি দিতে দিতে বলেন, গুড জব, এভাবে ম্যামকে সেভ করতে হবে সব খারাপ কিছু থেকে। আপনি জানলেন কিভাবে? ও তোমার জানতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর খাওয়া দাওয়া করবে। জি চাচা। আমি বুঝতে পারছি আমার উপর বেশ ভালোই নজর রাখা হচ্ছে। আমি মনে মনে বলছি, জি চাচা, ম্যামকে তো সেভ রাখতে হবে, না হলে। তাসনবা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, চোখের সামনে এখন ওই দৃশ্য ভাসছে। কতটা শক্তিশালী। তাসনবা মনে মনে বলে, ওনার সাথে এত খারাপ আচরণ করার পরে উনি আমাকে বাঁচিয়েছেন, তাই সিদ্ধান্ত নেয় ও আর আমার সাথে খারাপ আচরণ করবে না আর দ্রুত আমার কাছে ক্ষমা চাইবে। সেই দিন তাসনবার কোথাও বের হয়নি, সারাদিন আমার কথাই ভাবতে থাকে। পরদিন তাসনবা আমার সাথে কথা বলতে চাইলেও আমি সেই সুযোগ ওকে দেইনি। বারবার এটা ওটা বলে এড়িয়ে গিয়েছি। তাসনবা আর ক্ষমা চাইতে পারেনি। এভাবে কয়েকদিন কেটে যায়। তাসনবার মনে চরম অশান্তি শুরু হয়েছে। যেভাবে হোক ওকে মাপ চাইতেই হবে। ওর মনে ভয় ঢুকে আছে যে আমি যদি ওকে মারি। তাই একদিন রাতে, এখন প্রায় রাত 12টা, আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎই দরজায় নক পড়ে। আমি আস্তে করে উঠে লাইট ছেলে দরজা খুলে তাকিয়ে পুরো অবাক। তাসনবা ভেতরে ঢুকে আমাকে ধাক্কা মেরে দরজা লাগিয়ে দেয়। আমি পুরো আশ্চর্য চরম মাত্রায় চলে গিয়েছি। এই রাতে চাঁদের টুকরা আমার ঘরে কি করে? তাসনবার চোখে মুখে অনেক লজ্জা। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে। হঠাৎই তাসনবা আমার একদম কাছে এসে নম্রভাবে বলে, প্লিজ আমাকে মারবেন না সেদিনের জন্য এবং এখন পর্যন্ত যা করেছি তার জন্য অনেক অনেক সরি। আপনি আমাকে ওইরকম একটা ঘুষি দিলে তো আমি মরেই যাব। প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। তাসনবার কথা শুনে আমি রীতিমতো থ হয়ে গিয়েছি। এই রাতে আমি স্বপ্ন দেখছি কিনা পরীক্ষা করার জন্য নিজের হাতে নিজে চিমটি কাটি। উফ, তার মানে এটা স্বপ্ন না, বাস্তব। আমার এখন প্রচন্ড হাসি পাচ্ছে, মিটি মিটি করে হাসি বের হয়ে যাচ্ছে। সেও যেন হাসি থামাতে পারছে না। আমাকে এভাবে মিটি মিটি করে হাসতে দেখে তাসনবা ভুরু কুচকে বলে, এ কি, আপনি এভাবে হাসছেন কেন? কি হয়েছে? আমি তো হাসির কিছু বলি নাই। না না, তা বলেননি। আসলে আমি ভেবে পাচ্ছি না যে আপনি কি করে ভাবলেন আমি আপনাকে মারবো। আমি কোনো মেয়েদেরকে হাত দিই না, এটা পাপ। আপনি আমাকে ভয় পাবেন না, আর আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তাসনবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আমার আর একটু কাছে এসে বলে, আপনি সত্যি মেয়েদের গায়ে হাত তোলেন না? মোটেও না। মেয়েরা লাজুক প্রকৃতির হয়, তাদের মারলে পুরুষরা হয় কাপুরুষ, আর আমি মোটেও কাপুরুষ নই। তাহলে ঠিক আছে। এই আপনি আমাকে মাফ করছেন মানে?
আপনার মতো প্যাঁচা বেটা আমাকে কি মাফ করবে? আর আমি কিছু করেছি নাকি? হ্যাঁ, এত রাতে আমার সাথে কথা বলতে আপনার লজ্জা করে না? লুচ্চা বেটা, আবার দরজাও দিস। উফ, না, আপনাকে তাড়াতেই হবে বুঝছি। দাঁড়ান, আপনার খবর আছে। বলে তাসনবা মুসকে একটা হাসি দিয়ে বাইরে চলে যায়। আমি পুরো বোকা হয়ে গেছি, হাঁ করে তাকিয়েছি আর মনে মনে বলি, ভাইরে ভাই, এটা মেয়ে নাকি ডাইনি? এমন মেয়ে আমার জীবনে আমি দেখে নাই। গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং বদলায় না। ম্যাম, আপনি অপেক্ষা করুন, এবার খবর আপনার কাছে, আমার না। পরদিন সকালে আমি গাড়ি পরিষ্কার করছিলাম। হঠাৎ সাইফুল চাচা পেছন থেকে এসে আমাকে বলেন, কেমন যাচ্ছে দিনকাল রেহাদ? কোনো সমস্যা আছে নাকি? না চাচা, সব ভালো, তবে কিছু টাকা পেলে ভালো হতো, দাদির জন্য হাসপাতালে দিতাম। আচ্ছা, আমি পাঠিয়ে দিবনি, ও নিয়ে তোমার ভাবতে হবে না। আপনি জানেন আমার দাদি কোন হাসপাতালে? জানবো না কেন? আমি না জানলে আর কে জানবে বলো? চাচা, আপনি আমার সম্পর্কে একটু বেশি তদন্ত করেছেন, তাই না? শোনো, ড্রাইভারটা যখন তুমি তাসনুবা ম্যামের, তখন তদন্ত তো একটু একটু করতেই হবে, তাই না? তা ঠিক, এত বড় একজন ব্যবসায়ীর একমাত্র একটা মেয়ে, তার ক্ষতি করার জন্য কতই না মানুষ অধীর হয়ে আছে। আমি থাকতে ম্যামের কোনো ক্ষতি হবে না। তা তো দেখছি। আচ্ছা, কাজ করো তুমি, আমি তোমার দাদির কাছে টাকা পাঠিয়ে দিব। ধন্যবাদ চাচা। এরপর আমি কিছুক্ষণ ভাবতে ভাবতে কাজে মন দিই। কাজ শেষ করে রুমে চলে যাই। ফ্রেশ হয়ে নাস্তা করে তাসনোবার জন্য গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করি। তাসনোবার কথা ভাবতেই আমার খালি হাসি পায়। মেয়েটার মন সত্যি বলতে খারাপ না, অনেক ভালো। মায়ের এত ভালোবাসা পায়নি বলেই তাসনোবার এই অবস্থা। তাসনোবার জন্য অপেক্ষা করতে করতে আমার ফোনে একটা কল আসে। এই কলটা আমাকে সবসময় চিন্তায় ফেলে দেয়। আজও তা ব্যতিক্রম হয়নি। না চাওয়া সত্ত্বেও কলটা রিসিভ করি। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিই। আমি খুব চিন্তায় পড়ে যাই। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। হঠাৎই এই যে মিস্টার পচা লোক, এত কি ভাবছেন? আমি গভীর চিন্তায় মগ্ন ছিলাম। তাসনবার ডাকে আমার হুঁশ ফিরে। তাড়াহুড়ো করে বললাম, না না, কিছু না, উঠুন ম্যাম। আমি দ্রুত গাড়ির দরজা খুলে দিই। তাসনবা আমার কাছে এসে বলে, আমাকে নিয়ে বেশি ভাববেন না, তাহলে মাথায় গন্ডগোল লেগে যাবে। বলেও গাড়িতে উঠে বসে। আমি আস্তে আস্তে মনে মনে বলি, কথা সত্য, একে নিয়ে ভাবতে গেলে এক যুগ অনায়াসে পার হয়ে যাবে। বাট ম্যাম বুঝলো কিভাবে আমি ওনাকে নিয়ে ভাবছি? এই বাসায় দেখছি সবাই প্রো, আমি একাই নুব নাকি? আমি নিজের সাথে নিজে একটু তামাশা করে গাড়িতে উঠে ভার্সিটি চলে আসি। গাড়ি পার্ক করে তাসনোবার জন্য দরজা খুলে দিই। তাসনোবা বের হতে লামিয়ে চলে আসে। এসে আমাকে বলে, কেমন আছেন আপনি? শরীর ভালো তো? জি ভালো, আপনি? ভালো। এদিকে তাসনোবা বুড়ো কুচকে আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে লামিয়ার দিকে। আমাদের কথাবার্তা আর শুনতে না পেয়ে তাসনোবা বলে ওঠে, কি রে লামিয়া, আমাকে ভুলে গেলি নাকি? লামিয়া তাসনোবার দিকে তাকায় আর হাসি দিয়ে বলে, আরে না না, তোকে ভুলতে গেলে আমাকে আবার জন্ম নিতে হবে। হয়েছে, ক্লাসে চল তো। আচ্ছা, আসি আমি, পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা। তাসনোবা আমাদের কথাবার্তা দেখে মনে মনে ঈর্ষা করে বলে, রং কত, আবার পরে কথা হবে, গা চলে এসব দেখলে। তাসনোবা লামিয়াকে এক প্রকার টেনে ওর সাথে নিয়ে আসে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যাচ্ছে। তাসনোবা লামিয়াকে গুঁতো দিয়ে বলে, আচ্ছা দোস্ত, কাহিনীটা কি বলতো? তুই ওনার সাথে সেদে সেদে এত কথা বলতে চাস কেন? উনি তো আমার ড্রাইভার মাত্র, ওনার সাথে কথা বলা কি তোর চাই বল? তাসনোবা স্বপ্নে ভাবেনি ওর এই সামান্য কথায় লামিয়া এমন রিয়েক্ট করবে। লামিয়া রাগীভাবে তাসনোবাকে বলে, ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ না নাকি? আমি তাকে মানুষ হিসেবে পছন্দ করি, আর সবসময়ই করব, দেখি তুই কি করিস। তাসনোবা হা হয়ে আছে। লামিয়া আবার বলে, আর ভুলেও ওনার নামে আমার কাছে উল্টাপাল্টা কিছু বলবি না, ভুলেও না। আচ্ছা মা, আর বলবো না, তুই শান্ত হ। আমি শান্তই আছি, এখন ক্লাসে চল। তাসনোবা ভেবে পাচ্ছে না লামিয়া এমন করলো কেন। তাসনোবা কিছুটা ধারণা করতে পারলেও বাকিটা শিওর হওয়ার জন্য লামিয়াকে জিজ্ঞেস করে, তুই কি ওনাকে শুধু পছন্দ করিস নাকি ভালোবাসিস? তাসনোবা দেখে লামিয়ার মুখখানা লজ্জায় লাল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের মনের কথা অবশ্যই খুব সহজে বুঝতে পারে, তাই তাসনোবার আর বুঝতে কোনো সমস্যা হয়নি। তাসনোবা লামিয়া ক্লাসে ঢুকে একসাথে বসে। তাসনোবা লামিয়াকে বলে, ওনাকে ভালোবাসাটা কি তোর ঠিক হবে? উনি কই আর তুই কই? আর আমি বুঝলাম না, তোর জন্য এত সুন্দর হ্যান্ডসাম ধনী ছেলেরা পাগল, আর সেই কিনা তুই আমার ড্রাই না, মানে ওনার জন্য পাগল।
লামিয়া তাসনবার হাত দুটো ধরে বলে, ভালোবাসায় গরিব ধনী সাদা কালো এত কিছু দেখতে হয় না। ভালোবাসা একটা মিষ্টি অনুভূতি, সেটা হঠাৎ করেই হয়ে যায়। ওনার সরলতা আমায় মুগ্ধ করেছে, তাই ওনাকে আমি ভালোবাসি। আমাদের নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর কাজ কর। লামিয়ার কথা শুনে তাসনবা কিছুটা ভাবনায় পড়ে যায়। প্রেম ভালোবাসা এসব খুব কমই বোঝেও, কিন্তু একটা জিনিসও খেয়াল করছে, যেদিন থেকে আমি ওর জীবনে এসেছিলাম ওর জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আর কেন জানি ওর একা একা লাগে না, মন খারাপ লাগে না। আমার সাথে উল্টাপাল্টা করতেও সময় চলে যায়। তাসনবা লামিয়ার দিকে তাকিয়ে আছে, আর কিছু একটা ভাবছে। ক্লাস শেষে তাসনবা আর লামিয়া একসাথে আমার কাছে আসে। তাসনবার কেমন জানি গা জ্বলছে। লামিয়া আমার সামনে তাসনবাকে বলে, দোস্ত, আজকে বিকেলে তুই কোথাও যাবি? না, কেন? তাহলে ওনাকে নিয়ে আমি একটু ঘুরতে বের হবো, প্লিজ না করিস না। তাসনবার মন ব্রেন সবকিছুই ওকে না করতে বলছে, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে তো আর মুখের উপর না করা যায় না। তাই বাধ্য হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, যাস, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, লাভ ইউ। লামিয়া অনেক খুশি হয়, আমার কাছে এসে বলে, বিকালে রেডি থাকবেন, আমি আপনাকে নিতে আসবো। বলে চলে যায়। আমি অবাকে দাঁড়িয়ে থাকি। আমি তাসনবার দিকে তাকালে তাসনবা একটা রাগী লোক দিয়ে গাড়িতে উঠে বসে। আমি কিছু বুঝতে পারি না। এরপর আমরা বাসায় চলে যাই। বাসায় গেলে তাসনবা আমার সাথে কোনো কথা না বলে বাসার ভিতরে চলে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি। বিকেলে লামিয়া সত্যি আমাকে নিতে আসে। তাসনবা ও রুম থেকে আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার চলে যাওয়া দেখে। কেন জানি ওর খুব খারাপ লাগে। আমি চলে যাওয়ার পর তাসনবা যে বিছানায় শোয় আর উঠে রাত 8টায়। উঠে নিচে এসে সাইফুল চাচাকে তাড়াতাড়ি করে জিজ্ঞেস করে, আঙ্কেল, রিহাত কি এসেছেন? না ম্যাম, কেন? ওকে লাগবে? না ও, আপনার খাবার দিতে বলবো? না, আমি আজ খাবো না। আর শুনুন, উনি আসলে আমার সাথে দেখা করতে বলবেন। আমি উপরে অপেক্ষা করছি। ওকে ম্যাম। রাত 10টা। আমাকে তাসনবার বাসার সামনে নামিয়ে দেয় লামিয়া। আজ অনেক মজা করছিলাম, তবে আমি বারবার বাসা আসতে চেয়েছিলাম, কিন্তু লামিয়া ছাড়তে চাইনি। আমি গেট দিয়ে ঢুকতে সাইফুল চাচা আমাকে বলে, ফ্রেশ হয়ে ম্যামের সাথে দেখা করতে এসো, তোমাকে আর রুমে ডেকেছে। আমি ঢুক গেলে বললাম, চাচা জানে বাঁচবো তো আজ নাকি? মনে হয় না। আমি দ্রুত ফ্রেশ হয়ে সাইফুল চাচার সাথে তাসনবাদের বাসার ভিতরে যাই। এই প্রথম আমি এসেছি। বিশাল বড় বাসা, চোখ ধাঁধানো বাসা যাকে বলে। তাসনবার বাবা ব্যবসার কাজে ঢাকার বাইরে আছেন, তাই তাসনবা, সাইফুল চাচা আর সার্ভেন্ট ছাড়া বাসায় কেউ নেই। সাইফুল চাচা আমাকে তাসনবার রুমের সামনে রেখে চলে যায়। আমি বুকে ফুদি নক করে আবার বলি, ম্যাম আসতে পারি? আসুন। আমি আল্লাহর নাম নিয়ে তাসনবার রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতেই আমি দেখি পুরো রুম ঘোর অন্ধকার সে আছে। তাসনবা কোথায় আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাই বললাম, ম্যাম আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না ম্যাম। হঠাৎই আমি ফিল করি কেউ আমার ডান হাতটা ধরেছে। ধরে হ্যাসকা টান মেরে আমাকে বিছানার উপর ফেলে দেয়। আমি পুরো আশ্চর্য হয়ে যাই। আমি তাড়াতাড়ি উঠতে নিলে আমাকে বিছানার সাথে কেউ চেপে ধরে। আমি ফিল করতে পারছি আমার উপর নরম কিছু একটা উঠেছে। আমার আর বুঝতে বাকি নেই এটা তাসনবা ছাড়া আর কেউ না, কিন্তু তাসনবার এমন আচরণ উপযুক্ত কারণ আপাতত খুঁজে পাচ্ছি না। তাসনবারও সম্পূর্ণ শরীর আমার উপর ছেড়ে দেয়। তাসনবার কাছে থেকে মিষ্টি একটা ঘ্রাণ আমার নাকে এসে লাগে, মন মাতানো একটা ঘ্রাণ। আমি আস্তে করে বলে উঠলাম, ম্যাম কি করছেন আপনি? কেউ দেখে ফেলে আমাদের খারাপ ভাববে, প্লিজ উঠুন। দেখলে দেখুক, তুই চুপ করে শুয়ে থাক। শয়তান পচা লুচ্চা গরু মহেশ, তুই লামিয়ার সাথে ঘুরতে গেলে কেন? বল, উত্তর দে আমায়। আমার যেন প্রতিটা মুহূর্তে অবাক হচ্ছে তাসনবার আচরণে, তবে ভালোই লাগছে। ম্যাম আপনি তো পারমিশন দিলেন, আমি তো যেতে চাইনি। আমি পারমিশন দিলেই তুই যাবি? তুই আমার ড্রাইভার নাকি ওর? আপনার ম্যাম। তাহলে গেলি কেন বল? সরি ম্যাম, আর যাব না। কোনো সরি নাই, তোকে এই শাস্তি পেতেই হবে। কি শাস্তি দিবেন? আমার ঠোঁটে কিস্তে, না হলে আজ তোর খবর আছে। আমার চোখ মুহূর্তেই ডিমের মতো বড় সড়ো হয়ে যায়। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার আর বুঝতে বাকি নেই যে তাসনবা এখন আর ওর মধ্যে নেই। আমাকে এখনই চলে যেতে হবে। আমি এমন কোনো কিছু করতে চাই না যার জন্য আমাকে পরে পস্তাতে হবে। ম্যাম আমাকে যেতে হবে, আমাকে ডাকছে, দেখে ছাড়ুন আমাকে। আই মিথ্যা বলবি না, তোকে ডাকার কেউ নাই। তুই কোথাও যাবি না, তোকে আগে শাস্তি দিব, তারপর তুই যাবি। ম্যাম এগুলো ঠিক না,
আমি আপনার ড্রাইভার, আমার সাথে আপনাকে মানায় না। ড্রাইভার তো কি হইছে, তুই মানুষ না, সব মানায়। এখন যেটা বলছিস সেটাতে, না হলে কিন্তু। বলেই তাসনবা মাথা তুলে আমার দিকে তাকায়। এর সাথে সাথে ধমকা হয় জানালার পর্দা সরে গিয়ে জ্যোৎস্নার আলোতে তাসনবার মুখখানে একদম স্পষ্ট হয়ে যায়। আমরা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি দেখি তাসনবার চোখ ভেজা, তার মানে ওই খেয়েছে। অসম্ভব মায়াবী লাগছে তাসনবাকে, যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ম্যাম, আপনি কান্না করছেন কেন, কি হয়েছে? তাসনবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আবার আমাকে জড়িয়ে ধরে বলে, সবসময় আমার প্রিয় জিনিসগুলো মানুষ নিয়ে যায়, আর আমি সেই একা হয়ে যাই। বাবা মায়ের আদর ভালোবাসা আমি কখনো পাইনি। আমার প্রিয় খেলনাগুলো আমার ফ্রেন্ডরা নিয়ে নিত, না হয় হারিয়ে ফেলতাম। আমাকে খুশি রাখে এমন সবকিছুই হারিয়ে যায়। আমি আর একা থাকতে পারছি না। আমার সাথেই কেন এমন হয় বলতে পারেন? কেন? আমার মনে কামড় দিয়ে ওঠে। মনের অজান্তে তাসনবাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর পিঠে হাত রাখি। তাসনবা একটু কেঁপে ওঠে আর আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওকে বললাম, জীবনে সুখ দুঃখ সবকিছুই ক্ষণিকের জন্য, এই আছে তুই নেই, এটাই জীবনের নিয়ম, তার জন্য হার মানা যাবে না ম্যাম। আমি এত কিছু জানি না। আপনি আর লামিয়ার কাছে যাবেন না, বলেন। আচ্ছা, যাব না। আপনি শুধু আমার ড্রাইভার, আপনাকে শুধু আমি চালাবো, আর কেউ না। আচ্ছা ম্যাম, এখন শান্ত হন। কোনো শান্ত নাই, আগে শাস্তি। ম্যাম, তাসনবা আমার ঠোঁটে কিস দিতে নিলে আমি হাত দিয়ে আটকে দিই আর তাসনবাকে পাশে শুয়ে দিয়ে একলাপে উঠে বসি। দ্রুত করে বললাম, ম্যাম আমি আসি, কাল দেখা হবে। বলে আমি রীতিমতো দৌড়ে পালাই, কারণ আমি জানি এটা ঠিক হবে না। আমি চলে গেলে তাসনবা বিছানায় একা শুয়ে হাসে। কিছুক্ষণ হাসার পর ঠাস করে থেমে যায়। হাত নিজের মুখে দিয়েই মুখ চেপে ধরে, চোখগুলো বড় বড় করে উপরে তাকিয়ে থাকে। এতক্ষণ ওর হুঁশ ফিরেছে যে ও কি বলেছে। তাসনবা লজ্জায় মরে যাচ্ছে, নিজেকে ছিঁচি দিচ্ছে। ও মনে মনে বলছে, শিট, এটা আমি কি করলাম? শেষমেশ নিজের মানের জোরটাও হারালাম। এখন তো উনি আমাকে খারাপ মেয়ে ভাববে। ছি, এটা কি বললাম আমি? আমি এত খারাপ? মাথাটায় যে কি হয়েছিল, ওনাকে কাছে পেয়ে সব উল্টাপাল্টা হয়ে গেল। তবে এখন কেন জানি খুব ভালো লাগছে। বেটা লামিয়ার কাছে তো যাবে না, শুধু আমার কাছেই থাকবে। সেদিন রাতটা সেভাবেই চলে যায়। পরদিন সকালে তাসনবা আমার দিকে তাকাতে পারে না লজ্জায়। তাসনবা গাড়ির লুকিং গ্লাসে আমার দিকে তাকিয়ে আছে। আমি বেশ নর্মালি ছিলাম। তাসনবা পিছনে বসে হঠাৎ করে বলল, গাড়ি থামান। আমি চমকে উঠলাম। দ্রুত রাস্তার এক পাশে গাড়ি থামাই আর পিছনে তাসনবার দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বললাম, ম্যাম কোনো সমস্যা হয়েছে? বাসায় যাবেন? আরে না, আমি ঠিক আছি। তাহলে আজকাল ভার্সিটি যাব না, আপনাকে নিয়ে সারাদিন ঘুরবো। সো এখন আপনি আমাকে আপনার পছন্দের একটা জায়গায় নিয়ে যান, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। আমি অবাক হয়ে তাসনবার দিকে তাকিয়ে আছি। মাঝে মধ্যে আমি তাসনবাকে একটু বুঝতে পারি না, আসলে মেয়েদের মন বোঝা তাই। আমি সামনে তাকে একটু মিষ্টি হাসি দিয়ে বললাম, ঠিক আছে ম্যাম, আপনি যা বলবেন ঠিক তাই হবে। তাহলে চলুন আপনাকে নিয়ে যাই আমার পছন্দের জায়গায়। হয়েছে, ডায়লগ বাজি না করে চলুন তো। তাসনবার মিষ্টি দমক খেয়ে আমি গাড়ি ঘুরিয়ে রওনা হই আমার পছন্দের জায়গায়। 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই সেই জায়গায়। আমি গাড়ি থেকে নেমে দরজা খুলে দিই। তাসনবা নেমে পুরো অবাক হয়ে আছে। চারপাশে অনেক গাছপালা, কাশফুলে চারদিক সে আছে, ঠান্ডা বাতাস, মিষ্টি একটা ঘাসের ঘ্রাণ আসছে। আহ, তাসনবার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তাসনবা ওয়েস্টার্ন পরে, তাই কমফোর্টভাবে আশেপাশে দৌড়ে জায়গাটা দেখছে। খুব পছন্দ হয়েছে ওর, একদম মনের মতো একটা জায়গা। আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাসনবাকে দেখছি। প্রতিবারে আমি যখন তাসনবাকে দেখি আমার মনে হয় এই যেন নতুন এক তাসনবা। তবে এটা কি সত্যিকারের তাসনবা? তাসনবা দৌড়ে এসে আমাকে খুব হাসি খুশি ভাবে বলে, থ্যাংক ইউ সো মাচ। এরকম সুন্দর জায়গা যে ঢাকাতে আছে তা আমি জানতামই না। অসম্ভব সুন্দর একটা জায়গা। উফ, ব্যাপার না, এরকম আরো অনেক জায়গা আছে আমি চিনি, অবশ্যই সেগুলো ঢাকার বাইরে। তাসনবা আমার কাছে এসে আমার হাত ধরে মিনতি করে বলে, প্লিজ প্লিজ আমাকে সেসব জায়গায় নিয়ে যাবেন প্লিজ, শুধু আমি আর আপনি। মানে আচ্ছা নিয়ে যাব। তাসনবা খুশিতে আমাকে জড়িয়ে ধরে আর বলে, জানেন, আমি সবসময় একা একা এদিক ওইদিক ঘুরি। আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না। বাবা আমাকে আজ অব্দি কখনো ঘুরতে নিয়ে যায়নি। সবসময় কাজ আর কাজ। সাইফুল আঙ্কেলের সাথে কি আর ঘুরতে ভালো লাগে বলেন? আপনার তো কত ফ্রেন্ডস আছে, তাদের সাথে ঘুরতে চান না? তাসনবা আমাকে ছেড়ে বলে, যাই তো, অনেক মজাও হয়, কিন্তু আমি যেমনটা চাই তেমন মজা হয় না। বুঝেনি তো আপনি? আমি লজ্জায় লাল হয়ে যাই। একটা ঢোকো গেলাম। আমার অবস্থা দেখে তাসনবা অনেক হাসে।
অনেক হাসে, যেন আজ প্রথমও হাসছে। আমি শুধু মুখ ধুয়ে সেই মুক্ত ছাড়া হাসি দেখছি। এ এক অন্যরকম হাসি, যে হাসি আপনাকে স্বর্গীয় শান্তি দেবে। আমি বুঝতে পারছি তাসনুবা আমার সাথে মজা করছে। তাসনুবা আমার চোখের দিকে তাকিয়ে বলে, কি নিয়ে যাবেন তো? সত্যি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। আচ্ছা যাব। ইয়ে, চলেন, জায়গাটা আমাকে ঘুরে দেখাবেন। আচ্ছা আসেন। আমি তাসনুবাকে সাথে নিয়ে জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তাসনুবা জায়গাটা দেখার মাঝে আমাকে বারবার দেখছে। তাসনুবা জানে না কেন আমার সাথে এতটা ঘনিষ্ঠ হচ্ছে। ও এটাও জানে না আমাকে ছাড়া ওর কিছুই ভালো লাগে না। ও জানে না কেন আমি লামিয়ার কাছে গেলে ওর জ্বলে। ও শুধু জানে আমাকে ওর পাশে চাই। এভাবে কিছুদিন কেটে যায়। তাসনুবা আমার সাথে অনেক বেশি মেলামেশা করতে থাকে। লামিয়াকে আমার কাছে আসতেই দেয় না। আমি যদিও বলে লামিয়ার সাথে একটু কথা বলি, তাহলে আমার 12টা বাজায় তাসনুবা। এভাবে আমাদের খুনসুটি চলছিল, যাকে বলে নামহীন এক সম্পর্ক। একদিন আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ করে আমার রুমে সাইফুল চাচা আসে আর বলেন, রিহাদ, গাড়িটা বের করো, আমাদের এখনই অফিসে যেতে হবে, তাসনুবা ম্যামও যাবে। কেন, কি হয়েছে চাচা? আরে অফিসের মেইন কম্পিউটার ডাউন হয়ে গিয়েছে, প্রোগ্রামে কি জানি সমস্যা হয়েছে। অনেক বড় আইটি ইঞ্জিনিয়ারও নাকি ঠিক করতে পারছে না। কোটি কোটি টাকা লস হয়ে যাবে যদি ঠিক না হয়, কারণ একসাথে পুরো অফিসের সব কম্পিউটার অচল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি চলো। আচ্ছা আমি আসছি। আমি কোনো রকম রেডি হয়ে বের হয়ে আসি। তাসনুবা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, ওকে খুব চিন্তিত দেখাচ্ছে। এরপর সাইফুল চাচা তাসনুবাকে নিয়ে আমি দ্রুত অফিসে চলে যাই। ওদের অফিসের সামনে নামিয়ে দিই। আমি গাড়ি পার্ক করতে যাই। গাড়ি পার্ক করে অফিসে ঢুকে জিজ্ঞেস করি সমস্যার সমাধান হয়েছে কিনা, কিন্তু উত্তর আসে না। আমার চোখে বারবার তাসনুবা চেহারাটা ভাসছিল। ও কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিচে সমানে ঘোরাঘুরি করছে। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। আমি আর না পেরে সোজা উপরে তাসনুবার বাবার কাছে চলে যাই। স্যার, আসতে পারি? রিহাদ, আসো, কিছু বলবা? স্যার, আমি একটু ট্রাই করে দেখতে চাই, আমাকে পারমিশন দিন। তাসনুবা রাগীভাবে বলে, আপনি পাগল হয়েছেন? এখানে বড় আইটি ইঞ্জিনিয়াররা আছে, তারাই পাচ্ছেন, আর আপনি কি করবেন? আপনি কম্পিউটার চালাতে পারেন? তাসনুবা, বাবা তুমি পারবে? আঙ্কেল, আমাকে একটা সুযোগ দিন অন্তত। আশরাফুল ইসলাম সাইফুল চাচার দিকে একবার তাকায়। সাইফুল চাচা ইশারায় সুযোগ দিতে বলে। তাসনুবার বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ওরা সবাই মেন কম্পিউটার রুমে যায়। তাসনুবা আবার আমাকে বলে, আপনি এসব পারবেন না, অযথাই হিরো সাজতে যাবেন না, বাদ দিন প্লিজ। আমি আর কোনো কথা না বলে সোজা কম্পিউটারের সামনে বসে পড়ি। এরপর শুরু করি কাজ। আমার প্রোগ্রামিং দেখে বাকি স্পেশালিস্টরা হা হয়ে তাকিয়ে আছে। তাসনুবা তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। টানা 20 মিনিট প্রোগ্রামিং করে আমি বাকি স্পেশালিস্টদের অন্য কম্পিউটারে বসতে বলি। এরপর আমি তাদের কমান্ড দিতে থাকি, প্লাস কাজ করতে থাকি। এভাবে আরও আধা ঘন্টা কাজ করার পর সবাই ইয়েস বলে চিৎকার করে ওঠে। বাকি ইঞ্জিনিয়াররা বলে, স্যার, সব ঠিক হয়ে গিয়েছে। উনি আর একটু পর আসলে হয়তো আমাদের সব ইনফরমেশন ডিলিট হয়ে যেত, অনেক বড় ক্ষতি হতো আমাদের। সত্যি উনি অনেক জিনিয়াস। বড় বড় ইঞ্জিনিয়াররা এবং বাকি সবাই আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে। আমি কি করি, কোথায় থাকি, কোথায় কাজ কি, এগুলো জিজ্ঞেস করছে। আশরাফুল ইসলাম সবাইকে সাইড করে বলেন, ও হ্যালো রিহাদ, আমার কাছে কাজ করে, এখন আপনারা আপনাদের কাজে যান। সবাই সবার কাজে চলে যায়। আশরাফুল ইসলাম আমার কাঁধে হাত রেখে বলেন, বাবা কিভাবে কি করলে, তুমি কে? আঙ্কেল, আমি সাধারণই তাসনুবা ম্যামের ড্রাইভার, আর কেউ না। কলেজ লাইফ থেকে এগুলো শিখতাম, তাই একটু একটু পারি আর কি। যাই বলো, আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি চাইলে আমার অফিসে কাজ করতে পারো। আমি তাসনুবা দিকে তাকিয়ে বললাম, না স্যার, আমি ম্যামের ড্রাইভার হিসেবে ভালো আছি। আবার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, শুধু সমাধান করে দেব। আচ্ছা, সাইফুল আজ থেকে ওর বেতন ডাবল। ওকে স্যার। এদিকে তাসনুবা চুপ করে আছে। ওর বিশ্বাস হচ্ছে না যে আমি এমন একটা কাজ করব। ওর এখন খুব খারাপ লাগছে, কারণ আমাকে তখন যাতা বলেছে, যেটা একদমই ঠিক হয়নি। আমি তাসনুবার দিকে একবার তাকিয়ে বিদায় নিয়ে নিচে চলে আসি। তাসনুবা মন খারাপ করে থাকে। রাতের বেলা আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে। আমি মেসেজ ওপেন করে দেখি তাসনুবা মেসেজ দিয়েছে। তাতে লেখা, আমি বাগানে অপেক্ষা করছি। আমি একটা হাসি দিয়ে উঠে বসি। আমাকে যে বাগানে যেতে হবে, টি শার্টটা পরে বাইরে এসে বাগানে আসতে তাসনুবাকে দেখতে পাই। তাসনুবা বাগানের মাঝে গায়ে চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছেই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা গুলি এসে তাসনুবার ঠিক 1/2 ইঞ্চি দূরে ফুলের টবে এসে লাগে। ফুলের টবটা মুহূর্তে চুরমার হয়ে যায়।
আর সাথে সাথে আমি তাসনবার উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে মাটিতে নিয়ে শুয়ে পড়ি। তাসনবার বাসার রক্ষীরা আশেপাশ থেকে বের হয়ে গোলাগুলি শুরু করে। আমি কোনোরকম তাসনবাকে নিয়ে ওর রুমে ঢুকি, কারণ এখন সবচেয়ে কাছের সেফ প্লেস হলো ওর রুম। তাসনবা ভয় থরথর করে কাঁপছে, আমাকে কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কেমন জানি লাগছে তাসনবার এভাবে জড়িয়ে ধরতে, খুব মায়া হচ্ছে। আমি শুধু মনে মনে বলি, আমাকে ক্ষমা করে দিও তাসনবা। আমি তাসনবাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ ভয় পাবেন না ম্যাম, আমি থাকতে আপনার কিছু হবে না। তাসনবা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি দেখি তাসনবার বাবার কল এসেছে। আমি দ্রুত রিসিভ করতেই তাসনবার বাবা খুব ভয়ে আর তড়িঘড়ি করে বলেন, বাবা, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। জায়গাটা ঢাকার বাইরে, অনেক দূরে। তুমি যেভাবে হোক তাসনবাকে নিয়ে সেখানে চলে যাও। ভুলেও কাউকে সে জায়গার নাম কিংবা ঠিকানা বলবে না, এমনকি সাইফুল কেউ না। আমি থাকা খাওয়ার ব্যবস্থা তোমার কাছে টাকা পাঠিয়ে দিব। তুমি আমার মেয়েটাকে প্লিজ বাঁচাও বাবা, দয়া করো। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি যে একটা বড় ঝামেলা পড়েছি তার বুঝতে বাকি নেই। একটা জীবনের রিস্ক নিয়ে আমি বললাম, আঙ্কেল আমি ওয়াদা করলাম ম্যামের কিচ্ছু হবে না, আমি হতে দেব না। আপনি অ্যাড্রেস পাঠান, আমি এক্ষুনি বেরোচ্ছি। ধন্যবাদ বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি ফোন রেখে দিয়ে তাসনবাকে বললাম, ম্যাম আমাদের এখান থেকে যেতে হবে, চলুন। আপনি আমাকে যেখানে নেবেন আমি সেখানেই যাব। তাহলে চলুন, একটু দাঁড়ান। আমি তাসনবাকে দাঁড় করি, ওর খাটের পিছন থেকে একটা আর্ট বের করি। তাসনবা অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, ম্যাম চলুন। আপনার হাতে এটা কোথায় থেকে আসলো? ও কিছু না, চলুন। আমি তাসনবাকে আমার পেছনে নিয়ে আর্টস দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে গাড়ির দিকে যেতে থাকি। একজনকে আমি গুলি করে মেরে ফেলি। সে তাসনবাকে মারতে আসতেছিল। আমি তাসনবাকে কোনোভাবে গাড়ির পিছনে সিটে বসে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে কয়েকটাকে মেরে একটানে চালিয়ে আসতে থাকি। তাসনবা এসব আর নিতে পারছে না। একসময় ভয়েও অজ্ঞান হয়ে যায়। তাসনবা আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আশেপাশে তাকিয়ে দেখে ও বিছানার উপর শুয়ে আছে। সময় এখন সকাল। দেয়ালে ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 9:23। তাসনবার পাশে আমি সোফায় বসে ঘুমাচ্ছিলাম। তাসনবা উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখে অনেক বড় একটা রুম, বেশ দামি দামি আসবাবপত্র আছে। তাসনবা এখানে আগে এসেছে বলে মনে হয় না। আমি একে কই নিয়ে আসলাম। তাসনবা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাইরে বারান্দার দিকে যায়। বাইরে এসে ও তো পড়ে অবাক। আশেপাশে অনেক গাছপালা, সুইমিং পুলও আছে বাড়ির মধ্যে, ফ্রেশ অক্সিজেন। তাসনবা চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নেয়। খুব ভালো লাগছে ওর। তাসনবা ভিতরে এসে আমার কাছে আসে। ঘুমন্ত আমাকে খুব দেখতে ওর ভালো লাগছে। আমার সিল্কি চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। তাসনবার খুব ইচ্ছে হয় আমার চুলে হাত দিতে। ইচ্ছেটাকে দমিয়ে না রাখতে পেরে আমার চুলে একটু হাত দিয়ে বলিয়ে দিতে আমি জেগে যাই। আর শত্রু ভেবে খপ করে তাসনবার চেপে ধরি। তাসনবা ভয় পেয়ে যায় আমার আচরণে। আমি তাসনবাকে দেখে দ্রুতই বললাম, ও সরি ম্যাম, আমি ভেবেছি কোনো শত্রু। সরেন এখান থেকে, আপনি খুব পচা, খালি আমাকে ভয় দেখাচ্ছেন। আমার মতো লাজুক মেয়েটার সাথে আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, সরি ম্যাম, আর হবে না। আপনার কাছে আমি কাল বন্দুক দেখেছি, সত্যি করে বলেন ওটা কই পেয়েছেন? কি করেন ওটা দিয়ে? না মানে কি হলো? মানে করছেন কেন? উত্তর দিন। আমি যদি তাসনবাকে সত্যি কথা বলি তাহলে তাসনবা হয়তো আর কখনোই আমার সাথে কথাই বলবে না, যেটা আমি মানতে পারবো না। তাই একটা ভেবে বললাম, সাইফুল চাচা দিয়েছে ওটা আমাকে আপনার সুরক্ষার জন্য। সত্যি তো? জি। কিন্তু আপনি চালাতে পারেন কিভাবে? আচ্ছা, আপনি কে? কোনো সাধারণ ড্রাইভারের মধ্যে এত কিছু থাকতে পারে না। আপনি কে বলেন তো? আমি ভূত বলেই উঠে দাঁড়ালাম। তাসনবার কাছে এসে বললাম, জায়গাটা কেমন লেগেছে? অনেক সুন্দর। আপনার বাবা আপনার জন্য এই জায়গাটা বানিয়েছে। আপনার জন্মদিনে এটা গিফট করতে চেয়েছিল নাকি? কিন্তু তার আগেই বাবা আমাকে অনেক ভালোবাসে জানি, কিন্তু আমার তো এইসব চাই না। আমার চাই একটু সঙ্গ। আমি চাই কেউ আমার সাথে মন ভরে কথা বলুক, আমার কথা শুনুক। এটাই আমার চাও। এই জায়গা জমি সম্পত্তি দিয়ে কি হবে বলেন? তা ঠিক বলেছেন। তাসনবা আমার একদম কাছে এসে বলে, আপনি হবেন আমার সেই মানুষটা যে আমাকে সবসময় সঙ্গ দিবে? হবেন আপনি? আমি স্তব্ধ হয়ে আছি। তাসনবা এভাবে জিজ্ঞেস করাতে আমি অজান্তে মাথা নেড়ে হ্যাঁ বলে দিই। ব্যাস, তাসনবা মুহূর্তে মহা খুশি হয়ে যায়। ওর খুশি দেখে আমিও খুশি। তবে বললাম, এত খুশি হলে হবে না, আপনার পিছনে অনেক শত্রু পড়ে আছে, খুব সাবধানে থাকতে হবে আমাদের। তাসনবা হঠাৎই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি আছেন না, আমার কোনো ভয় নাই। আমি জানি আপনি আমার কিচ্ছু হতে দিবেন না, কারণ আপনি আমাকে আমি প্রচন্ড বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। আমি মনের গভীরে যে অনুভূতি চেপে রেখেছিলাম
কথা কিভাবে বুঝে ফেললো সে ভয়ে আমি অস্থির হয়ে উঠি। তবে তাসনুবার নরম উষ্ণতা আমার সব অস্থিরতাকে নিমেষে শেষ করে দেয়। আমি আস্তে করে বললাম, ম্যাম, আমাকে নাস্তা বানাতে হবে, না হলে না খেয়ে থাকতে হবে যে। তো যান, নাস্তা বানান। না মানে আমাকে না ছাড়লে কিভাবে যাব? তাসনুবা তাকে দেখে ও আমাকে জড়িয়ে ধরে আছে। এই অবস্থায় দেখে খুব লজ্জা পায়, তাই তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়ে অন্য পাশে ফিরে মজা করে বলে, আমি কই আপনাকে ধরছি? আপনি খুব বচ্চা, সুযোগ পেলেই খালি জড়ায় ধরেন। যান যান, নাস্তা বানান। আমি আস্তে আস্তে নাস্তা বানাতে চলে যাই। আমি গেলে তাসনুবা আশপাশটা ভালো করে দেখতে থাকে আর মনে মনে ভাবছে এত কথা বলার জিজ্ঞেস করেনি যে আমরা এখন কোথায়। তাসনুবা এরপর ফ্রেশ হয়ে রান্না করে আসে। এসে দেখে আমি নাস্তা বানাচ্ছিলাম। তাসনুবা আমার পাশে এসে বলে, আপনি দেখি মাল্টি ট্যালেন্ট, এত কিছু পারেন কিভাবে? জীবনে বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছুই জানতে হয়, শিখতে হয়। আমি সেভাবে অনেক কিছুই শিখেছি। বন্দুক চালানো? আমি কথা ঘোরানোর জন্য বললাম, আপনাকে নিয়ে শপিংয়ে যাব। আসার সময় তো জামা কাপড় কিছু আনতে পারিনি। ভালো কথা। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা এখন বরিশালে। ম্যাম, আমার গ্রামের বাড়িও কিন্তু বরিশাল। তাই নাকি? আমি কখনো বরিশাল আসিনি, এটাই প্রথম আসা। বুঝলাম না বাবা বরিশালে কেন বাসা বানালো। কারণ এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আপনারা তো আর বরিশালের না, তাই আপনার সিকিউরিটির জন্য হয়তো এখানে বানিয়েছে। হয়তো। আপনি আমাকে বরিশালটা ঘুরে দেখাবেন? আচ্ছা দেখাবো, তবে এখন আগে নাস্তা করুন। আপনার সাথে করব। আচ্ছা। এরপর আমরা নাস্তা করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি শপিং করতে। আমাদের এখানে কেউ খুঁজে পাবে না, তাও যাতে কেউ না চিনে, তাই আমরা মুখে মাস্ক পরে নিয়েছি। শপিং করে খাবার কিনে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। দুপুরের খাবার খেয়ে আমি আর তাসনুবা ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। তাসনুবার বাবা কল দিয়েছে। আমি রিসিভ করতে তিনি বলেন, বাবা, আমার মেয়েটা কেমন আছে? স্যার, তাসনুবা ম্যাম একদম ভালো আছেন, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, ওর দায়িত্ব কিন্তু এখন তোমার। বিপদ এখনো কাটেনি, তাই কিছুদিন ওখানে তোমাদের থাকতে হবে। কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে কল দিবে। আচ্ছা স্যার। তাসনুবার কাছে দাও, ওর সাথে একটু কথা বলি। আচ্ছা। আমি তাসনুবার কাছে ফোন দিই। তাসনুবা ওর বাবার সাথে কথা বলতে থাকে। আমার আসল ফোনটা তাসনুবার বাসায় রেখে এসেছি, কারণ না হলে আমরা কোথায় আছি জেনে যাবে। এখানে বরিশালের আমার জন্য টাকা আর একটা ফোন রেডি রাখা হয়েছিল, সেটা দিয়েই এখন আমরা কথা বলছি। তাসনুবা ওর বাবার সাথে কথা বলে আমার কাছে ফোন দেয় আর বলে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে। কি যে বলেন না, এটা আমার দায়িত্ব, সো কোনো সমস্যা নেই। তাসনুবা আমার দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। তাসনুবার এভাবে তাকিয়ে থাকা আমার মনে কেমন একটা অন্যরকম অনুভূতি সাড়া দেয়। সেও যেন এই মায়াবতীর কোনো ক্ষতি করতে পারি না, হয়তো আর পারবেও না। রাত 11টা। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুমাবো। আমি তাসনুবাকে বললাম, ম্যাম আপনি এই রুমে ঘুমান, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবেন। আর আপনি? আমি পাশের রুমে আছি। তাসনুবাকে কেমন অসহায় দেখাচ্ছে, কিছু একটা বলতে কেউ আর বলে না। আমি তাসনুবাকে শুয়ে দিয়ে পাশের রুমে এসে শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আর আসে না। আমার মাঝে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, সেও যেন সেসব বের করতে পারছি না। আমি যে কারণে এখানে এসেছিলাম তা তো আর করতে পারলাম না। আমার দাদিকে দ্রুত হাসপাতাল থেকে সরাতে হবে। বিষয়টা এবার মনের মানুষের, আমি কখনো এটা করতে পারবো না। এভাবে আমি নিজেকে বোঝাতে বোঝাতে প্রায় 1 ঘন্টা চলে যায়, কিন্তু ঘুমের কোনো নামই নেই। হঠাৎ আমি ফিল করি তাসনুবা আমার রুমে এসছে। তাসনুবার আলাদা একটা মিষ্টি ঘ্রাণ আছে, যেটা দ্বারা আমি খুব সহজে বুঝতে পারি এটা তাসনুবা। আমি চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করতে থাকি। আমি দেখতে চাই তাসনুবা কি করে। তাসনুবা আস্তে আস্তে আমার কাছে এসে আমি যে পাশে শুয়েছিলাম সে পাশে বসে আস্তে করে বলে, উফ, কি কিউট বেবিটাই না লাগছে ওনাকে ঘুমন্ত অবস্থায়। তবে লোকটা কত পচা, আমাকে একা এক রুমে ফেলে নিজে আরামসে ঘুমাচ্ছে। আমার যেভাবে অন্ধকারে ঘুমাতে ভয় করে তাকে উনি জানে না। বজ্জাত লোক একটা। আমার প্রচন্ড হাসি পাচ্ছে, খুব কষ্টে হাসি আটকে রাখছি। আমি হঠাৎ ফিল করি আমার বুকের মাঝে কে যেন এসে ঢুকছে। এটা নিঃসন্দেহে তাসনুবা। আমার পুরো শরীর গরম হয়ে গেছে তাসনুবার নরম মিষ্টি উষ্ণতায়। আমি কল্পনা করি তাসনুবা শেষমেশ এই কাজটা করবে। তাসনুবা আমায় ভালো করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে আস্তে আস্তে বলতে থাকে, আমাকে একা করে ঘুমানো না, এখন আমাকে নিয়ে ঘুমাবেন। ইস, কি যে ভালো লাগছে। উনি এত সুন্দর কেন? এই এখন চুপ করি, না হলে উনি আবার জেগে যাবে। আমি লজ্জায় লাল হয়ে যাই। আমি কি অভিনয় বন্ধ করব নাকি চালু রাখবো বুঝতে পারছি না, কিন্তু তাসনুবার এভাবে কাছে আসা আমাকে অনেক শান্তি দিচ্ছে, তাই আমি অভিনয় করতেই থাকি। কিন্তু এই অভিনয় যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে
তা আমি স্বপ্নে ভাবিনি। তাসনুভা শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়েছিল। দুনিয়ার কোনো কিছু খেয়াল নেই ওর। একদিনে আমার ঠোঁটের দিকে তাকিয়েছে। আমার হালকা রঙের গোলাপি ঠোঁট তাসনুভার খুব পছন্দ হয়। ওর খুব ইচ্ছে করছে ঠোঁটের মাঝে ডুবে যেতে। তাসনুভা আমার ঠোঁট দেখতে দেখতে একসময় সেটার পরশ নিতেও অস্থির হয়ে ওঠে। নিজেকে অনেক কষ্টে আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু তাসনুভা আর পারে না। ভালোবাসার মানুষটা যে আমি তার, আজ এতদিন হয়ে গেল আমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে অনেক বেশি বেশি খুশি করছে। ওর একাকিত্বকে শেষ করে দিয়েছে। সেই আমার ঠোঁটের পরশে আজ নিবেই। তাসনুভার নিচে না আটকে রেখে আমার ঠোঁটের পরশে হারিয়ে যায় এক অজানা অনুভূতিতে। এদিকে আমি পাথর হয়ে গেছি, না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। তাসনুভাকে দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যেন ও ঠোঁটের পরশের অপেক্ষায় ছিল, ছাড়ছেই না। আমি প্রথমে অস্বস্তি লাগলেও পর মুহূর্তেই আমি এক অজান্তেই এই মিষ্টি অনুভূতিতে হারিয়ে যাই। কারণ আমি তাসনুভাকে এখন ভালোবাসি, চাইলেও অস্বীকার করতে পারবো না, অন্তত নিজের কাছে। পরদিন সকালে তাসনুভার আগে ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে ও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আসে। তাসনুভা লজ্জায় জিহ্বায় কামড় দেয়, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে। আস্তে আস্তে রাতের সব দুষ্টুমি মনে করতে থাকে। লজ্জায় পুরো শরীর আগুন হয়ে গেছে তাসনুভার। কিন্তু সবকিছুর ঊর্ধ্ব হলো ওর খুব ভালো লাগছে। আমাকে ওর চাই সারা জীবনের জন্য, যেভাবেই হোক চাই। তাসনুভা উঠতে নিলে আমি ওকে জড়িয়ে ধরি আর ঘুমের করে বিড়বিড় করে বলতে থাকি, ম্যাম আপনি তো নরম কেন, এত সুন্দর কেন? তাসনুভা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। তাসনুভা যেন পাগল হয়ে যাচ্ছে। আমার ঘুমন্ত মুখখানা দেখলে তাসনুভা যেন আমার মাঝে হারিয়ে যেতে চায়, সবকিছু ভুলে যায়। তাসনুভা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমারও আস্তে আস্তে ঘুম ভাঙে। একটু নাড়াচাড়া করে উঠলাম। তাসনুভা লজ্জায় আর ভয়ে ঘুমানোর অভিনয় করতে থাকে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি তাসনুভা আমার বুকের মাঝে। আমি মুচকি একটা হাসি দেই। আমি একটু জড়িয়ে ধরে আস্তে করে একে একে বলতে থাকি, এই শূন্য বিষাক্ত জীবনটা শেষমেশ জড়িয়ে গেলেন। পাগলামি দুষ্টুমি বাচ্চাপনা করে সে আমাকে আপনার প্রতি দুর্বল করেই ছাড়লেন। এখন যদি কেউ আপনাকে আমার কাছ থেকে নিতে আসে, আমি তো মরে গেলে আপনাকে দেব না। আপনার জায়গা জমি সম্পত্তি আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই ম্যাম, শুধুই আপনাকে। আমি হঠাৎ ফিল করি আমার বুকটা কেমন ভিজে যাচ্ছে, ভেজা ভেজা লাগছে। আমি তাসনুভার মুখ বের করে দেখেও কান্না করছে। আমি তো অনেক ভয় পাই। তাসনুভাকে ছেড়ে উঠতে নিলে তাসনুভা আমাকে নিজের সাথে আঁকড়ে ধরে আর কান্না সিক্ত কণ্ঠে বলে, এই না বললেন ছেড়ে যাবেন না, তাহলে এখন যাচ্ছেন কেন? আমি বুঝতে পারি ভালোবাসা এবার এক পাক্ষি তো নয়, এবার ভালোবাসা 2 পাক্ষিকই। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ম্যাম প্লিজ কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আগে ম্যাম বলা বন্ধ করুন। তাসনুভা বলবেন, শুধু তুমি তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ভালোবাসি। আমিও। তাহলে এখন একটু মিষ্টি মুখ করেন। এরপর আর কি, তাসনুভা আমার পরশে হারিয়ে যায়। এবার আমি তাসনুভাকে সমান সাড়া দিই। বেশ কিছুক্ষণ পর আমরা উঠে ফ্রেশ হই, একসাথে নাস্তা বানিয়ে নাস্তা করি। নাস্তা শেষ করে তাসনুভা বায়না ধরে ঘুরতে যাবে। আমি তাসনুভাকে মানা করতে পারি না। আমরা বরিশালের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এটা ওটা কিনি, অনেক কিছু খাই, রাতে খাবার নিয়ে চলে আসি। এভাবে আস্তে আস্তে আমাদের প্রেমের জীবন শুরু হয়। তাসনুভা রাতে ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে এসে বলে, চলেন আমরা বিয়ে করে ফেলি কালকে। আমার পালিয়ে বিয়ে করার খুব ইচ্ছা। বাবা হয়তো আমাদের মেনে নিবে না, বাট বিয়ে করে ফেললে মানতে বাধ্য হবে। সত্যি করবা? 100 বার করব। ঠিক আছে, তাহলে কাল তো মঙ্গলবার, আমরা আগামী শুক্রবার বিয়ে করব। আরো 3 দিন অপেক্ষা করতে হবে। এটা কোনো কথা? শুক্রবার একটা ভালো দিন, সো সেদিন বিয়েটা করলে ভালো হয়। আচ্ছা যান, মেনে নিলাম। এখন আমাকে আতর দিন। বিয়ের আগে আর এসব না, 3 দিন অপেক্ষা করো তারপর। তাসনুভা বাচ্চাদের মতো করে কান্না করতে করতে বলে, এগুলো ঠিক না, আমি কালই বিয়ে করব, আপনাকে অনেক আদর করব। প্লিজ একটু অপেক্ষা করো, এমন করে না। আচ্ছা আপনার বুকেতে একটু ঘুমাতে পারবো নাকি তাও দিবেন না? কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? আচ্ছা করব না। করলে কিন্তু আমি পাশের রুমে চলে যাব। আচ্ছা বলছি তো করব না, এখন আসেন ঘুমাবো, কালকে আবার ঘুরতে বের হব। আমি তাসনুভার সাথে গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। আমি আর তাসনুভা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি আমাদের বিয়ের। এভাবে মঙ্গল বুধ চলে যায় আমাদের অপেক্ষায়। বৃহস্পতিবার বিকেলে তাসনুভার ওর রুমে ঘুমাচ্ছিল। আমি পাশে বসে ফোনে একটা কাজ করছিলাম। হঠাৎই আমার ফোনটা বেজে ওঠে, একটা আননোন নাম্বার। আমি প্রথমে রিসিভ করি না, ভাবি হয়তো বলে এসেছে, কিন্তু দ্বিতীয়বার আবার কল আসায় আমি একটু চিন্তিত হয়ে কলটা রিসিভ করি। ফোনের ওপাশ থেকে
পরিচিত একটা কণ্ঠ আমার বেশি আসে। এই কণ্ঠটা শুনলে আমি একটু ভয় পাই। কণ্ঠটা আমাকে হাসতে হাসতে বলছে, তোর দাদিকে হাসপাতাল থেকে সরিয়ে কি ভেবেছিলি তোকে আমি খুঁজে পাবো না? তুই তোর ম্যামকে বাঁচাতে পারবি ভেবেছিলি? আর পারবি না। তুই কোথায় আছিস এখন আমি সব জানি। যদি জানে বাঁচতে চাস তোর ম্যামকে আমাদের হাতে তুলে দে, না হলে কিন্তু তুই মারা যাবি। আমি পারবো না। আমি ওকে এখন ভালোবাসি। কোনোভাবেই আমি ওদের হাতে ওকে তুলে দেব না। পারলে আমার লাশের উপর দিনিস। ভালোবাসা? তুই কি ভুলে গেছিস তুই কে? তুই একটা কিডন্যাপার। তোকে টাকা দিয়ে আমি হায়ার করেছি, আর তুই আমার সাথে বেইমানি করস? তোর দাদিরে খুঁজে বের করতে আমার 2 মিনিট লাগবে। হ্যাঁ, আমি একজন কিডন্যাপার। তাসনুবাকে আমি কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু ওর কোনো ক্ষতি আমি চাইনি। আমার দাদি, তুই কিচ্ছু করতে পারবি না। আর পারলে আয়, তুই আমার সামনে, তোকে নিজ হাতে আমি খুন করবো। এত তেজ? দাঁড়া, তোর ম্যামকেও আমি নিব, আর তুইও টের পাবি না। পারলে আয় জানোয়ারের বাচ্চা। কল কেটে যায়। আমি খুব রেগে যাই। মাথায় হাত দিতেই হঠাৎই আপনি আমাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? আমি মাথা তুলে তাকিয়ে দেখি তাসনুবা উঠে বসে আছে। তার মানে ও সব শুনে ফেলেছে। আমি মুহূর্তে বড় একটা শক খাই। আমি উঠে দ্রুত তাসনুবার কাছে যেতে নিলে তাসনুবা কান্না করতে করতে বলে, ভুলেও আমার কাছে আসবেন না। আপনি একটা প্রতারক, বাটপার। আপনি আমাকে টাকার বিনিময়ে কিডন্যাপ করতে চেয়েছিলেন। ছি ছি, আমি একটা কিডন্যাপারকে ভালোবেসেছি। ঘৃণা করি আপনাকে। আর কখনো আমার সামনে আসবেন না। আমি এক্ষুনি বাবার কাছে যাব। আমাকে একটু বলার সুযোগ দাও তাসনুবা। খবরদার, আমার নাম আপনার ওই মুখে নিবেন না। ছোট লোক, প্রতারক আপনি। ছি, আমার মন নিয়ে খেলেছেন আপনি, মিথ্যুক। তাসনুবা আমাকে ধাক্কা মেরে বাইরে চলে আসে। আমি তাসনুবার পিছনে দৌড়ে যাই। তাসনুবা বাইরে এসে অবাক হয়ে বলে, সাইফুল আঙ্কেল। জি ম্যাম, আমি চলে এলাম আপনাকে নিতে। আমি সাইফুল চাচাকে দেখে পুরো অবাক। আমি ভেবে পাচ্ছি না সেখানে কিভাবে আসলো। তাসনুবা কান্না করতে করতে সাইফুল চাচাকে জড়িয়ে ধরে, কি হলো ম্যাম, কান্না করছেন কেন? কি হয়েছে? রিহাদ কিছু করেছে? আঙ্কেল, উনি ভালো না, উনি খুব খারাপ। আমি দ্রুত সাইফুল চাচার কাছে এসে বলি, আপনি এখানকার ঠিকানা পেলেন কই? আর দিয়েছে। অসম্ভব। স্যার তো আমাদের বলেছে আপনাকে যেন এখানকার ঠিকানা না দিই। তাহলে? স্যার বলেছে তাসনুবা ম্যামকে সাথে নিয়ে বাসায় যেতে। এখন বিপদ চলে গিয়েছে, তাই আমাকে নিতে পাঠিয়েছে। দাঁড়ান, আমি স্যারকে কল দিচ্ছি। সাইফুল চাচা খপ করে আমার ফোন নিয়ে নেয় আর বলে, কল দিতে হবে না, উনি এখন ব্যস্ত আছেন। ম্যাম চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ চলুন। সাইফুল চাচা তাসনুবাকে নিয়ে চলে যেতে নিলে আমি পিছন থেকে বললাম, দাঁড়ান মিস্টার সাইফুল, আর এক পা সামনে এগোলে কিন্তু মাথার খুলি উড়িয়ে দেব। তাসনুবার সাইফুল চাচা আমার দিকে ঘুরে তাকিয়ে দেখে আমার হাতে পিস্তল। সাইফুল চাচা আস্তে আস্তে বলে, কিরে পাগলামো করছো রিহাদ? পিস্তল নামাও। তাহলে আপনি সে লোক যে তাসনুবাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? তাহলে আমার সন্দেহ ঠিক। কি যাতা বলছো তুমি? আমি কিছুই করিনি। রিয়াদ, সহ্যের সীমা আছে কিন্তু একটা। উনি আমার বাবার মতো, উনি কেন এমন করবেন? তাসনুবা, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। ও একটা জানোয়ার, প্লিজ আমার কাছে আসো। ওই তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। তাসনুবা সাইফুল চাচার দিকে তাকায়। তিনি অসহায়ভাবে মাথা নেড়ে না বলে। আমি আবার চিৎকার করে বললাম, তাসনুবা, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে আমার কাছে আসো, প্লিজ এদিকে আসো। ম্যাম ওর কথায় কান দিবেন না, ও তো একটা কিডন্যাপার। চলুন আমরা বাসায় যাই। তাসনুবা সাইফুল চাচার দিকে তাকিয়ে আছে। ও হঠাৎই সাইফুল চাচার কাছ থেকে দৌড়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে বলে, আপনি কিভাবে জানলেন রিয়াদ কিডন্যাপার? তার মানে? সাইফুল চাচা এবার হাসতে শুরু করেন। হাসতে হাসতে বলেন, যা বাবা, ধরা খেয়ে গেলাম। আমি খুব ভয় পেয়েছি, আমাকে মেরো না, যেতে দাও। কি ভেবেছিস আমি এগুলো বলবো? ভুল। হ্যাঁ, আমি তোকে ঠিক করেছি ওকে কিডন্যাপ করার জন্য, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি। তুই কি ভেবেছিস আমি একা এসেছি? একটু আশেপাশে তাকিয়ে দেখ। আমি আর তাসনুবা তাকিয়ে দেখি অনেকগুলো লোক বন্দুক নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সাইফুল এবার হাসতে হাসতেই আমার দিকে এগিয়ে আসে আর আমার কাছে এসে পিস্তলটা নিয়ে বলে, এখন তোকে কে বাঁচাবে রেহাদ? তুই তো শেষ। তোকে মেরে তাসনুবাকে কিডন্যাপ করে ওর বাপের কাছে থেকে সব সই সম্পত্তি আমার নামে লিখে নেব, তারপর ওর বাপকেও মেরে ফেলবো। আর এই যে তাসনুবা ম্যাম, আপনার ভয় নাই, আপনাকে একটা বারে বিক্রি করে দিব। বেশ নেশা কাতার ফিগার আপনার। সাইফুল। ছি আঙ্কেল, ছি, আপনি যে এত খারাপ আমি কল্পনাও করিনি। আপনাকে আমার বাবার মতো ভাবতাম, আর আপনি কি না। অনেক কথা হয়েছে, এবার মরার পালা। রেডি হ রিয়াদ, এবার তোর গেম ওভার।
সাইফুল চাচা আমাদের দিকে বন্দুক তাক করে। তাসনুবার সামনে এসে আমাকে জড়িয়ে ধরার বলে, মরলে একসাথেই মরবো। সাইফুল আমার মাথা বরাবর বন্দুক তাক করে। যেখানে আমি ভয় পাওয়ার কথা সেখানে আমি হঠাৎ হাসছি। সাইফুল আমার হাসি দেখে বলে, এই তুই হাসছিস কেন? একবার পিছনে তাকিয়ে দেখ। সাইফুল আর তাসনুবা পিছনে তাকিয়ে দেখে আশরাফুল ইসলাম দাঁড়িয়ে আছে। সাইফুল হাসতে হাসতে বলে, আরে বড় ছাড় যে, আপনি চলে এসেছেন, যাক ভালোই হলো। এখন আপনি এই দলিলে সই দিবেন নাকি আপনার মেয়েকে মেরে ফেলবো? হায় রে সাইফুল, তোকে আমি আমার ভাইয়ের মতো ভেবেছিলাম, খুব কাছের একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু আমি জানতাম কাছের মানুষরা সবসময় বিশ্বাসঘাতকতা করে। তুই কি ভেবেছিলি সব তোর প্ল্যান মতো হয়েছে? হা হা, মোটেও না। মানে? তুই যখন রিয়াদকে আমার অফিসে পাঠাস ঠিক তখনই ও আমাকে সব বলে দিয়েছে, কিন্তু ও আর আমি জানতাম না যে কালপিটটা তুই। আমি সেই কালপিটটাকে বের করার জন্য রিহাদকে তোর কথা মতো চলতে বলি। রিহাদের আর আমার সবসময় কথা হতো। ওর হঠাৎই তোর উপর সন্দেহ হয়। আমি প্রথম বিশ্বাস না করলেও ওর দেওয়া অনেক প্রমাণ আমাকে বিশ্বাস করতে বাধ্য করে, কিন্তু আমার দরকার জলজান্ত প্রমাণ। তাই আমি এই নাটকটা সাজিয়েছি তোকে হাতে নাতে ধরার জন্য। তুই ভুলে গিয়েছিস আমি কতটা কষ্ট করে এত বড় হয়েছি। তোর মতো জানোয়ারকে সাহায্য করার আমার হাতের ময়লা। যা, আমি তো ভয় পেয়ে গেলাম। এখন কি করবি? আমাকে মারবি? দেখছিস কত লোক, আমার একটা ইশারায় তোকে ওরা শেষ করে দিবে। এই তোরা সব শালারে বন্দুক তাক কর, তাইলেই ও ভয় পাইবো। সাইফুলকে অবাক করে দিয়ে ওর লোকেরা উল্টো ওর দিকেই বন্দুক তাক করে। আশরাফুল ইসলাম আস্তে আস্তে বলে, আমি তোর লোকেদের দ্বিগুণ দামে কিনে নিয়েছি সাইফুল, তুই ফেঁসে গেছিস। এখন আমার একটা আদেশে ওরা তোকে ঝাঁঝরা করে ফেলবে। সাইফুল পুরো ফেসে গিয়েছে। এবার কি করবে কিছু বুঝতে পারছে না, কিন্তু আস্তে আস্তে বলে, মরতে তো আমাকে হবেই, সাথে তোর মেয়েকেও আমার সাথে নিয়ে যাব। সাইফুল তাসনুবার দিকে পরপর 2টা গুলি করে, আর সাথে সাথে তাসনুবার বাবার লোকেরা সাইফুলকে অজরে গুলি করে মেরে ফেলে। তাসনুবার ওর বাবা জোরে চিৎকার দিয়ে ওঠে, কারণ তাসনুবাকে বাঁচে ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরে গুলিটা আমার পিঠে নিয়েছি। আমি ঠাস করে মাটিতে পড়ে যাই, গল গল করে রক্ত ভেসে যায় তাসনুবার হাত। তাসনুবা কান্না করতে করতে রিহাদ বলে জোরে একটা চিৎকার করে। আমি নিথর হয়ে পড়ে আছি। একটা ফুলের বাগান, সেখানে একটা বিশাল বড় গাছ, একটা ডালে একটা দোলনা ঝোলানো। দোলনা একটা মেয়ে তার ঘন ঘন কালো চুলগুলো ছেড়ে দোল খাচ্ছে। আমি আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছি। মেয়েটার কাছে যেতে মনে হয় এ যেন তাসনুবা। আমি তাসনুবাকে ধাক্কা দিয়ে দোল খাওয়াচ্ছি। তাসনুবা খুশিতে খিলখিল করে হাসছে। দোল খেতে খেতে তাসনুবা হঠাৎই নাই হয়ে যায়। আমি চমকে যাই, অস্থির হয়ে তাসনুবাকে ডাকতে থাকি, আশেপাশে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। আমি জোরে তাসনুবা বলে চিৎকার করি, আর সাথে সাথে আমার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকিয়ে দেখি তাসনুবা খুব কান্না করছে। আজ একদিন পর আমার জ্ঞান ফিরেছে। আমার জ্ঞান ফেরায় তাসনুবা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমি তাসনুবার মাথায় হাত বুলিয়ে দিই। পাশ থেকে ওর বাবা বলে ওঠেন, বাবা, আল্লাহর কাছে শুক্রিয়া তুমি ঠিক আছো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমার মেয়েটাকে সত্যি তুমি বাঁচিয়েছ, নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছ। আমার মেয়েটাকে তোমার চেয়ে আর কেউ ভালো রাখতে পারবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, তারপর খুব ধুমধামে তোমাদের বিয়ে দিব। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া করি আমার তাসনুবাকে আবার ফিরে পেয়েছি। 1 থেকে 2 মাস লেগে যায় আমার সুস্থ হতে। এই পুরোটা সময় জুড়ে তাসনুবা একাই আমার সেবা করেছে, আমাকে সুস্থ করেছে, আর আমাদের মাঝের ভালোবাসাটা অনুভূতিগুলো আরো গভীর হয়েছে। সে সাথে আমাদের সেই অপেক্ষাকৃত শুক্রবার আবার আমাদের জীবনে আসে। সেই শুক্রবার বরিশালের সেই বাসায় আমার আর তাসনুবার ইচ্ছেই আমাদের দুমদাম করে বিয়ে হয়। তাসনুবার বাবা অনেক খুশি, সাথে তাসনুবাও। তাসনুবার প্রথম যে রুমে আমাকে চুমু দিয়েছিল সেই রুমে আমাদের বাসর সাজানো হয়। লাল বেনারসি পরে তাসনুবা আমার অপেক্ষায় বসে আছে। এই অপেক্ষার প্রহর যেন আর শেষই হয় না। তাসনুবার ভিতরে অস্থিরতা শুধু বেড়েই চলছে। মনের ভিতর দুষ্টু মিষ্টি এটা ওটা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তাসনুবার সব অস্থিরতা শেষ করে দিয়ে আমি রুমে ঢুকলাম। তবে আমার হাতে কিছু একটা ছিল যেটা আমি লুকিয়েছিলাম। আমার খুব নার্ভাস লাগছে। আমি আস্তে আস্তে তাসনুবার কাছে যাই। তাসনুবা আমাকে সালাম দেয়, আমি উত্তর দিই। তাসনুবা অতি আগ্রহ নিয়ে বলে, এই আপনার হাতে কি আমি দেখবো? প্লিজ দেখান না, প্লিজ। আমি তাসনুবার একদম কাছে এসে বসে বলি, চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ। আচ্ছা, এই যে করলাম। আমি তাসনুবার কানের কাছে চুলের ভিতর কিছু একটা গুছে দিই। তাসনুবা চোখ বন্ধ করে বলে,
কি এটা? দেখবে? হ্যাঁ। তাহলে আসো আমার সাথে। আমি তাসনুবাকে নিয়ে আয়নার সামনে আসি। তাসনুবা আয়নায় নিজেকে দেখে বলে, কাঠগোলাপ, ওয়াও, আমার পছন্দের একটা ফুল। তার জন্যই তো এনেছি। তাসনুবা আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এভাবে সবসময় আমাকে খুশি রাখবেন, ঠিক আছে? জি ম্যাম। তাসনুবা আর আমি একসাথে হেসে দেই। আর সেই সাথে শেষ হয় আমাদের ভালোবাসা আর কাঠগোলাপের গল্প। আল্লাহ হাফেজ।